প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা দেখার জন্য। আপনারা জানেন যে করোনা গত এক বছরের বেশি সময় ধরে শুধু বাংলাদেশকে না, গোটা বিশ্বকেই অস্থির করে রেখেছে। কখনো ঢেউ সুনামি আকার ধারণ করে, কখনো একটু কমে, কখনো বাড়ে। বাংলাদেশ এই মুহূর্তে একটু স্বস্তিতেই আছে বলা যায়। যে ঢেউটা এপ্রিলে যেমন তীব্র আকার ধারণ করেছিল দ্বিতীয় ঢেউ, সেটা একটু আস্তে আস্তে কমেছে, কিন্তু কমলেও সংখ্যাটা যায়নি। কারণ ঈদের আগে পরে মানুষের বাড়ি যাওয়া এবং বাড়ি থেকে ফেরার সময় যা হয়েছে সেটা করোনার ধারণার সাথে একদম বিপরীত। মানে এমন হলে করোনা অনেক বেশি ছড়ায়। ফলে আমরা ঠিক জানি না যে এই বাড়ি যাওয়া আসার কারণে যে প্রভাবটা পড়তে পারে সেটা আগামী 2 সপ্তাহের মধ্যে আমরা সেটা দেখতে পাবো কিনা। না দেখতে পারি সবচেয়ে খুশি, কিন্তু সাধারণ করোনার বিবেচনায় তাতে একটা প্রভাব পড়ার কথা। তবুও যদি আমরা ভালো থাকতে পারি তাহলে তো ভালো। কিন্তু করোনার ঢেউটা একটু স্বস্তি দিলেও টিকা নিয়ে একটা সাংঘাতিক অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। টিকা আমরা ভারত থেকে টাকা দিয়ে যে টিকা কেনা চুক্তি করেছিল বাংলাদেশ, সিরাম ইনস্টিটিউট থেকে, আসলে ভারত থেকে না, ভারতের একটা প্রতিষ্ঠান থেকে। কিন্তু ভারতে যখন করোনা অনেক তীব্র আকার ধারণ করলো তখন তারা টিকার রপ্তানি বন্ধ করে দিল। ফলে বাংলাদেশে এই মুহূর্তে যা টিকার মজুদ আছে তাতে হয়তো আর সপ্তাহখানেক চলবে। মানে অনেক আগেই টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে, দ্বিতীয় ডোজ আর সপ্তাহখানেক পরে ও বন্ধ করে দিতে হবে। আজকে খবর হলো যে চীন থেকে সিনোফার্মার যে টিকাটি এসেছে সেটি হয়তো আগামী জুনের প্রথম সপ্তাহে থেকে দেয়া শুরু হবে। তারা অবশ্য 5 লাখ দিয়েছে, আরও 6 লাখ দেবে বলছে। কিন্তু এখন সংকট যেটা, যারা প্রথম ডোজ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন তাদের মধ্যে অন্তত 13 থেকে 14 লাখ মানুষ দ্বিতীয় ডোজ দেওয়ার টিকা পাবেন না, মানে যদি নতুন করে না আসে এখন যা মজুদ আছে। ফলে আর সপ্তাহখানেক পরে এই সংকটটা নতুন করে তৈরি হবে। এখন প্রশ্ন হলো যে যারা প্রথম ডোজ অক্সফোর্ডে নিয়েছেন তারা দ্বিতীয় ডোজ অন্য কোনো টিকা নিলে চলবে কিনা, মিক্সড টিকার ডোজে হবে কিনা, নাকি তাদেরকে অক্সফোর্ডে দিতে হবে। এ নিয়ে বিজ্ঞানীরা, মানে যারা বিশেষজ্ঞ, তারা নিশ্চয়ই বলবেন। কিন্তু বাংলাদেশে কিন্তু অক্সফোর্ডের টিকা ফুরিয়ে যাওয়ার পরে চীনের 5 লাখ এসেছে, আরও 6 লাখ যদি আসে 11 লাখ। এরপরে কিন্তু এই মুহূর্তে পাইপলাইনে বলার মতো কিছু নেই। আমরা রাশিয়ার সাথে যোগাযোগ চলছে, চীনের সাথে তো যোগাযোগ হচ্ছেই। চীন থেকে সরাসরি টিকা কেনার অনুমোদনও দেওয়া হয়েছে, কিন্তু সেটা কবে আসবে সেটা এখনও নিশ্চিত নয়। কোভ্যাক্স থেকে টিকা পাওয়ারও চেষ্টা হচ্ছে, নানাভাবে চেষ্টা হচ্ছে, কিন্তু টিকা নিয়ে অনিশ্চয়তাটা এখনও পুরোপুরি কাটেনি। কারণ করোনার মোকাবেলায় আমরা অনেক রকমের চেষ্টা, শুধু আমরা না, বিশ্বের নানা দেশ অনেক রকমের চেষ্টাই করছে, লকডাউন, স্বাস্থ্যবিধি, নানা কিছু, কিন্তু সবগুলাই আছে। কিন্তু পাশাপাশি টিকাটা এক ধরনের সুরক্ষা হিসাবে ভাবা হচ্ছে যে অন্তত 2 ডোজ টিকা দেয়া থাকলেও করোনা হতে পারে, তখন হয়তো স্বাস্থ্য ঝুঁকি বা মৃত্যু ঝুঁকিটা অনেক কমে যাবে। সেই কারণে টিকা নিয়ে হাহাকার সারা বিশ্বেই। সেই হাহাকারের মধ্যে এখন শুরুর দিকে বাংলাদেশ খুব ভালো ডিপ্লোমেসি করে টিকা, অন্য অনেকের আগে টিকার ব্যবস্থা করেছিল, কিন্তু এখন বৈশ্বিক অবস্থার কারণে বাংলাদেশ একটু চাপের মুখে পড়েছে। আমরা আজকে এই টিকায় নিয়ে যে অনিশ্চয়তা সেটা নিয়ে কথা বলবো, এবং পাশাপাশি আমাদের এই যে সামনের যে আবার তৃতীয় ঢেউয়ের সংখ্যা কেউ কেউ বলছেন, সেটা মোকাবেলার কী করণীয় তা নিয়ে কথা বলবো। আমাদের সাথে 4 জন অতিথি যুক্ত হবেন। আজকে অফিসে কেউই আসেননি। আমরা অবশ্য করোনার সময় আমরা কাউকে সেভাবে খুব স্বাগতও জানাই না, যে যারা সবাই নিজ নিজ বাসায় সুস্থ থাকুক, যাতে কোনো ঝুঁকি নিতে না হয়। যুক্ত আছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক এম এ ফায়েজ, আছেন জাতীয় স্বাস্থ্য অধিকার আন্দোলনের সভাপতি অধ্যাপক রশিদি মাহবুব, আছেন হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার লেনিন চৌধুরী, এবং যুক্ত হবেন আইইডিসিআর এর উপদেষ্টা ডাক্তার মুস্তাক হোসেন। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি ডাক্তার মুস্তাক হোসেনকে দিয়েই অনুষ্ঠানটি শুরু করতে চাই। মুস্তাক ভাই কি যুক্ত হয়েছেন আমাদের সাথে? যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছি। মুস্তাক ভাই, আপনার কাছ থেকে যদি একদম টিকার সর্বশেষ আপডেটটা এখন আমরা একটু যদি জানি যে কি অবস্থা, মানে ডিপ্লোমেসিটা কোন দিকে চলছে, তাহলে আমরা আলোচনাটা শুরু করি এবং নানা দিকে পরে আমরা ছড়িয়ে নিতে পারবো। ধন্যবাদ। সরকারের পলিসি হচ্ছে যে টিকা যখন নির্দিষ্টভাবে আসবে তখন খবরটা বলা, নেপথ্যে কি কি কাজকর্ম হচ্ছে সেটি বিবরণ দেওয়ার বিষয়ে খুব একটা উৎসাহী নয়, কারণ এগুলো উত্থান পতন আছে। কোনো কোনো সময় এগিয়ে যায় কাছাকাছি, আবার কোনো কোনো সময় একটা অনিশ্চয়তা যায়। এখনো পর্যন্ত শুধুমাত্র চীনের আমরা উপহার হিসাবে পাচ্ছি এটুকু। আর ভারত সরকারের কাছে আহ্বান জানানো হয়েছে তারা যেন অন্তত উপহার হিসাবে আমাদের কিছু টিকা দেন। যদিও ভারতের অবস্থা আমরা জানি, তারা খুবই সংকটজনক অবস্থায় আছে, এবং আমাদের প্রতিবেশী দেশ হিসেবে অবশ্যই তাদের সাথে সহমর্মিতা আমরা জানাই। ভারতের পাশে নেপাল,
সেখানে খুব বেশি খারাপ অবস্থা। শ্রীলঙ্কাতেও উঠছে, শ্রীলঙ্কাতেও রাইজিং, এই হলো অবস্থা। তো আমার মনে হয় অন্য দেশের সাথে যে সমস্ত আলোচনা হচ্ছে সেখানে খুব একটা অগ্রগতি নেই। আমাদের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক হচ্ছে, নিশ্চয়ই এইসব বিষয়ে কথা হচ্ছে, কিন্তু উল্লেখ করবার মতো কোনো খবর নিশ্চিতভাবে আমরা পাচ্ছি না। টিকা নিয়ে একটা আমাদের এখনো পর্যন্ত অনিশ্চয়তা আছে। জি। জি, জনাব মোস্তাক হোসেন, আপনাকে ধন্যবাদ। অধ্যাপক এম এ ফয়েজ, এই মোস্তাক ভাই যেটা বললেন একদম মোদ্দা কথাটা, উনি অল্প কথায় পুরো চিত্রটা ফুটিয়ে দিয়েছেন, কিন্তু আবার উনি এও বলেছেন যে পিছনে কি কি কাজ হচ্ছে তা সবগুলো হয়তো আমরা এই মুহূর্তে অফিসিয়ালি জানবো না, নাই জানতে পারি, কিন্তু আমি টিকাটা পেলে খুশি। কিন্তু আমি যতদূর আমরা জেনেছি যে চীনের কাছ থেকে 5 লাখ এসেছে, 6 লাখ আসবে উপহার হিসেবে, এরপরে আমরা তাদের কাছ থেকে কিনে নিব। আর রাশিয়ার সাথে যোগাযোগ করা হচ্ছে, কোভ্যাক্সের সাথে যোগাযোগের কথাও শুনেছি, অক্সফোর্ডের টিকার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের কথা শুনেছি। এই সবগুলো যোগাযোগ ফলপ্রসূ হওয়ার কিভাবে সম্ভব, বা আপনি কতটা আশাবাদী? ধন্যবাদ। আহ, একটু আগে আমরা যেটা শুনলাম, ভ্যাকসিন তো কোভিড ভ্যাকসিন, এটা তো আমরা তো আমাদের দেশে তো আর ভ্যাকসিন কোভিড ভ্যাকসিন বানানো হয় না। এটা তো আন্তর্জাতিকভাবে যেসব প্রতিষ্ঠান এই ভ্যাকসিন বানাচ্ছে তাদের সাথে আমরা বাংলাদেশ বেশ সফলতার সাথে প্রথম দিকে যেরকম ভ্যাকসিন পাওয়া প্রাপ্তিটা যেরকম আমরা অগ্রগতি দেখেছি, এটা বিভিন্ন কারণে আপনারা একটু আগে শুনেছেন এবং অনেকেই এটা জানেন যে দুনিয়াব্যাপী ভ্যাকসিনের একটা ক্রাইসিস স্কারসিটি হয়ে গেছে, যার প্রয়োজন যা ওই তুলনায় ভ্যাকসিন তৈরি করা সম্ভব হচ্ছে না বলেই উৎপাদনকারী প্রতিষ্ঠানরা এটা তাদের সাথে চুক্তি থাকা সত্ত্বেও দিতে পারছেন না। এটা কিন্তু আমরা প্রথম থেকেই জানতাম যে কোভ্যাক্স থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের মতো এরকম স্বল্প উন্নত দেশগুলো ওরা কিছু ভ্যাকসিন পাবে, যারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ যারা আছে, প্রথম সারির যারা যোদ্ধা আছেন তাদের জন্য। তো আমরা অত্যন্ত একদিক দিয়ে সৌভাগ্যবান যে আমাদের যতটুকু ভ্যাকসিন দেওয়া হয়েছে তার মধ্যে যারা আসলে ঝুঁকিপূর্ণ, বিশেষ করে বয়স্ক মানুষ এবং যারা প্রথম সারির যারা কোভিড যোদ্ধা হিসেবে যারা কর্মরত আছেন, ওনাদের অনেকেই কিন্তু দ্বিতীয় ডোজ ভ্যাকসিন পেয়ে গেছেন। আমি বলছি না যে আমাদের এই দ্বিতীয় ডোজ ভ্যাকসিন সবার জন্য পাওয়াটা নিশ্চিত করাটা অবশ্যই প্রয়োজন হবে, কিন্তু এখন যেহেতু একটা ক্রাইসিস হয়ে গেছে, এখানে আমাদের আসলে হতাশ হওয়ার কিছু নাই। এটা একটা বৈশ্বিক সমস্যা। এটা ভ্যাকসিনের যে উচ্চাস ছিল, ভ্যাকসিনটা আসলে একমাত্র প্রতিরোধক ব্যবস্থা নয়, অন্যান্য প্রতিরোধক ব্যবস্থার মধ্যে এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা ব্যবস্থা। তার মধ্যে আমাদের দেশে এখন দ্বিতীয় ডোজ কিছু মানুষ, কিছু জনসাধারণ দুর্ভাগ্যজনক ভাবে দ্বিতীয় ডোজ সময় মতো পাওয়ার জন্য একটা উৎকণ্ঠা দেখা দিয়েছে, যে সংখ্যা দেখা দিয়েছে। আমি যতটুকু দেখেছি ইতিমধ্যে সরকারি ভাবে বিভিন্ন ভাবে, যে শুধু ভারত নয় এবং অন্যান্য যারা এগুলো ডোনেট করতে পারেন, অনেক দেশ আছে যাদের কাছে অ্যাক্সেস অতিরিক্ত ভ্যাকসিন আছে, তাদের কাছে আবেদন করা হয়েছে। এবং এটা তো আসলে একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস, এটা দুনিয়াব্যাপী এটা ভ্যাকসিনের ক্রাইসিস আছে। তো আমরা ইতিমধ্যেই যেটা দেখলাম যে কোভ্যাক্স থেকে ভ্যাকসিন আসবে, এটা প্রথম দিকে জুনের প্রথম দিকে হয়তো হয়তো বাংলাদেশ সরকার পেয়ে যাবে, এবং একই সাথে চীন থেকে যেগুলো আসছে এগুলো দিয়ে নতুন করে ভ্যাকসিন দেওয়া যাবে। কিন্তু যারা এখন ভ্যাকসিন পাননি তাদের জন্য তো কিছুটা সমস্যা হবে, কারণ তাদের তো আসলে ওই ভ্যাকসিন না হলে দ্বিতীয় আরেকটা বিকল্প ভ্যাকসিন দিয়ে তো দেওয়া যাবে কিনা এই সম্বন্ধে সুনির্দিষ্টভাবে কেউ কিন্তু এখন বলতে পারবেন না। কারণ যেগুলো ভ্যাকসিন গবেষণা যেগুলো হয়েছিল ওগুলো কিন্তু একটা কোম্পানির একটা প্রোডাক্ট থেকে ভ্যাকসিন দিয়ে প্রথম ডোজ দ্বিতীয় ডোজ বিভিন্ন পর্যায়ে গবেষণা করা হয়েছে। এখন অবশ্য দুনিয়াতে বিভিন্ন জায়গায় গবেষণাগুলি চলছে, একটা ভ্যাকসিন থেকে দ্বিতীয় ভ্যাকসিন অন্য মাত্রার অন্য ধরনের ভ্যাকসিন দিলে কাজ হবে কিনা, এগুলো আসলে প্রশ্নবিদ্ধ। এখনো যতক্ষণ আমরা উত্তর পাইনি ততক্ষণ এটা আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারবো না। তবে এটা উত্তরণের জন্য সংঘবদ্ধভাবে সরকারের সাথে বিভিন্ন সংস্থা, যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা কোভ্যাক্স ফ্যাসিলিটি যেটা বলে, যারা দুনিয়াতে ভ্যাকসিন দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ, নিশ্চয়ই কোনো একটা পথ বের হবে।
তবে যে দ্বিতীয় দ্বিতীয় ধরনের ভ্যাকসিন যেগুলো চীন থেকে আসছে তা দিয়ে আবার নতুন করে ভ্যাকসিন শুরু করা যাবে। আমি এটা বলে শেষ করতে ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু মোস্তাক ভাইয়ের কাছে আবার একটু যেতে যাচ্ছি। মোস্তাক ভাই, আপনার কাছে ছোট্ট একটা জিনিস জানা, যে যারা প্রথম ডোজ হিসেবে যারা অক্সফোর্ডের টিকা নিয়েছে, দ্বিতীয় ডোজ হিসেবে কি চীনের ভ্যাকসিনটি নেওয়া মানে মানে বিশেষজ্ঞরা কি বলেন, নেওয়া সম্ভব কিনা বা এরকম কোনো চিন্তা ভাবনা আছে কিনা? এই বিষয়ে একটু আগে প্রফেসর এম এ ফয়েজ কিন্তু বলেছেন হ্যাঁ, নানা গবেষণা হচ্ছে, কিন্তু জি, গবেষণা হচ্ছে, এটা এখনো প্রমাণিত হয়নি। কাজেই এখনো পর্যন্ত আমাদের সরকারের সিদ্ধান্ত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিদ্ধান্ত, যে প্রযুক্তির ভ্যাকসিন প্রথম ডোজ দেওয়া হচ্ছে, যে কোম্পানির ভ্যাকসিন দ্বিতীয় ডোজ সেখান থেকে নিতে হবে। আর শুধুমাত্র একটি ডোজ দেওয়ার যেটা আছে জনসন অ্যান্ড জনসন, সেটা একটা ডোজ, কিন্তু আর সবগুলোই কিন্তু একই ধরনের টিকা, দুটো ডোজ একই কোম্পানির কাছ থেকে নিতে হবে। মোস্তাক ভাই, আরেকটা ছোট্ট জিনিস আপনার কাছে ক্লিয়ার হয়নি। আমি পত্রপত্রিকা দেখলাম যে প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজের মধ্যে গ্যাপ যেটা আছে সেটাকে একটু বাড়িয়ে একটু সময় নেওয়া যায়, এর মধ্যে অক্সফোর্ডের টিকা চলে আসে কিনা এমন চিন্তা আমরা করেছি, এবং সেটা কত দূর পর্যন্ত বাড়ানো নিরাপদ, যে এর বেশি গেলে আর টিকাটা কাজ করবে না, এরকম কোনো মানে বৈজ্ঞানিক ব্যাখ্যা বা কি বলেন, কোনো কিছু আছে কিনা দুই এটা টিকার কিন্তু মাঝখানে গ্যাপ? হ্যাঁ, গবেষণাটা চলমান আছে। যে আইডিসিআর, আইসিডিআরবি এবং অন্যান্য যারা আছেন, তারা আমাদের যে কোভিশিল্ড টিকা দেওয়া হয়েছে, প্রথম ডোজ দেওয়ার পরে প্রতি মাসে, এবং দ্বিতীয় ডোজ যারা পাবে প্রতি মাসে তাদের অ্যান্টিবডি লেভেল শরীরে কতটুকু তা মাপা হচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে যে অ্যান্টিবডি প্রক্রিয়াটা ঊর্ধ্বমুখী। এক মাস 2 মাস ফলাফল পেয়েছি, 3 মাস 4 মাস গেলে বলা যাবে। যদি দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট মাসের পরে অ্যান্টিবডি ফরমেশন কমে যাচ্ছে, তখনই কেবল বলতে পারবো আমরা এই মাসের পরে দিলে আর কাজে লাগবে না। কাজে এখনো পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে যে এটা ঊর্ধ্বমুখী, এবং ভারতে তারা ইতিমধ্যে দেখিয়েছে যে 4 মাস পরে দিলেও এটা কার্যকরী হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন এই বিষয়ে কিছু বলেনি, হয়তো ভারতের অভিজ্ঞতা তারা শুনবে, অন্য দেশের অভিজ্ঞতা শুনবে। ব্রিটেনেও কিন্তু তারা এই যে দুটো টিকার মাঝখানে ব্যবধান, সেটি বাড়িয়ে তারা দেখেছে যে এটা কার্যকরী আছে। কাজে আমার মনে হয় এই বিষয়েও কিন্তু আমরা এখনো চূড়ান্ত কিছু বলবো না। তবে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে অন্তত পক্ষে 4 মাস পর্যন্ত দিলে এই অ্যান্টিবডি তৈরি হওয়াটা এটা চালু থাকে। অব্যাহত থাকছে। আচ্ছা, তার মানে 8 থেকে 12 সপ্তাহ, সেটা 16 সপ্তাহ পর্যন্ত আমরা বাড়িয়ে নিতে পারি। তাহলে অক্সফোর্ডের টিকার জন্য যে আমরা নানা রকমের চেষ্টা দৌড়ঝাঁপ, তাতে আমরা আরও একটু হয়তো মাসখানেক সময় পাবো। আপনাকে অনেক ধন্যবাদ। ডাক্তার লেলিন চৌধুরী, মানে বাংলাদেশ যখন প্রথম যেই কূটনৈতিক চেষ্টা এবং যেভাবে খুব সাফল্যের সাথে প্রথম অক্সফোর্ডের টিকা সেরাম ইউনিভার্সিটির সাথে চুক্তি করলো এবং যে বাংলাদেশে আসলো, তখন যে আশাবাদ তৈরি হয়েছিল, এবং সত্যি তখন বাংলাদেশ অন্য অনেক দেশকে পাশ কাটিয়ে রীতিমতো ঝুঁকি নিয়ে আগাম অর্থ দিয়ে টিকাটা পেয়েছিল। পরে অবশ্য বৈশ্বিক বাস্তবতাই এই যে ইন্ডিয়া এখন টিকা দেওয়ার অবস্থা নেই এবং অন্য জায়গায় সব জায়গায় হাহাকার। জি, এখন আপনার কাছে আমরা প্রথম দিকে যে সাফল্য করলাম, শেষ দিকে কি আমরা টিকা ডিপ্লোমেসিতে, ভ্যাকসিন ডিপ্লোমেসিতে একটু পিছিয়ে পড়লাম? জি, ধন্যবাদ। করোনার টিকা সংগ্রহের ক্ষেত্রে আমাদের শুরুটা, অর্থাৎ আমরা যে তীব্র বেগে দৌড়টা দিয়েছিলাম এবং দ্রুত আমরা সাফল্যের একটি প্রথম ফলক স্থাপন করতে পারি, কিন্তু সেই সাফল্যটা পরে কিন্তু আমাদের উদ্যমে কিঞ্চিত ভাটার লক্ষ্য আমরা করেছি, যে কারণে বারবার বলা হয়েছিল সবার তরফ থেকে যে সব ডিম এক ঝুড়িতে রাখতে হয় না, অনেকগুলো জায়গা থেকে ভ্যাকসিন সংগ্রহ করা দরকার। সে জায়গায় কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় তেমন জোর দেয়নি বা তাদের প্রয়াসটাকে একই তীব্রতায় জারি রাখেনি। ফলে কিন্তু আজকের এই সমস্যাটা, আজকের সমস্যার তো একটি প্রধান জায়গা হচ্ছে প্রায় 14 লাখ 14.5 লাখ মানুষ তারা দ্বিতীয় ডোজ পাবে কিনা। এই ব্যাপারে কিন্তু যে আলোচনাটা এর মধ্যে এসছে, অন্য ভ্যাকসিন নেওয়া যাবে কিনা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অন্য ভ্যাকসিন দেওয়ার বিষয়টিকে ইনঅ্যাডিকুয়েট তথ্য এই ভিত্তিতে হ্যাঁ বলেনি। আবার আমরা দেখেছি অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন যারা উদ্ভাবন করেছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, তারা ইতিমধ্যেই মানে কম্বিনেশন কোভিড ভ্যাকসিন এই জাতীয় ট্রায়ালে যাচ্ছে এবং
তারা প্রথমটি অ্যাস্ট্রাজেনেকার, দ্বিতীয়টি ফাইজারের ভ্যাকসিন দিয়ে ট্রায়াল দিচ্ছে। এবং একই স্পেনে একটা ট্রায়াল হচ্ছে 600 মানুষের মধ্যে, সেখানে ইতিবাচক ফল দেখা দিয়েছে। আর অক্সফোর্ডের ট্রায়ালটা যেটি চলছে, দুটো ট্রায়াল, একটার মধ্যে ইতিবাচক ফল দেখা প্রাথমিকভাবে গিয়েছে। তারপরে সমগ্র তথ্য না পেলে এই ব্যাপারে কিন্তু অবশ্যই কিছু বলার নেই। এবং দ্বিতীয় ডোজের ক্ষেত্রে আমরা এখন যে জায়গাটায় রয়েছি, অন্য ভ্যাকসিন দেয়া যাবে না, দিলে অ্যাস্ট্রাজেনেকাটাই দিতে হবে। এটি পাওয়ার জন্য এখন আমাদের মনে হয় যে একমাত্র আসার জায়গা হচ্ছে ইউএসএ। তাদের যে ভ্যাকসিনটা উদ্বৃত্ত রয়েছে তারা নিজ দেশে রাখবে না, যদি এফডিএ তাদেরকে সম্মতি দেয় বা সার্টিফাই করে, তারা বাইরের দেশগুলিতে রপ্তানি করবে। এখন এফডিএ এর সার্টিফিকেটটা যদি পাওয়া যায়, তাহলে আমরা সম্ভবত প্রথম যে কয়টি দেশ ভ্যাকসিন পাবে সেই দেশগুলোর মধ্যে একটি হব। অন্তত পররাষ্ট্রমন্ত্রীর কথা থেকে সেটি মনে হলো। এই জায়গাটায় আমাদের জোর দিতে হবে। আর দ্বিতীয় ব্যাপার যেটি, ভ্যাকসিন নিয়ে আমরা আসলে একটি সামগ্রিক পরিকল্পনা করতেই সফল হয়নি। আমি বরঞ্চ বলবো যে কোভিড নিয়ন্ত্রণের জন্য আমরা কোনো সামগ্রিক পরিকল্পনায় যেতে পারিনি আইনসম্মতভাবে। আমি কিভাবে বলছি, আমাদের সবারই মনে আছে গত বছর যখন কোভিড শুরু হয়, একসময় স্বাস্থ্য সংক্রান্ত, জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। তখন আমাদের সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং নির্মূল আইন 2018-কে বলবৎ করা হয়। সেই আইন অনুযায়ী একটি উপদেষ্টা কমিটি হওয়ার কথা, যেটি স্বাস্থ্য মন্ত্রী যার চেয়ারম্যান থাকবেন, এবং সেই উপদেষ্টা কমিটি যারা কোভিড নিয়ন্ত্রণের জন্য কি কি কাজ করা হবে হবে না ইত্যাদি প্ল্যান, প্রোগ্রাম, রূপরেখা ইত্যাদি কৌশল নির্ধারণ করবে এবং তাকে বাস্তবায়ন করবে অধিদপ্তর। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখন পর্যন্ত কিন্তু সেই আইনি কাঠামোটা তৈরি হয়নি বলেই কিন্তু আপনি ভ্যাকসিনের ক্ষেত্রে বলেন, অথবা কোভিড প্রতিরোধের যে পদক্ষেপগুলো বলেন, অথবা ফেরি চলবে না ফেরি বন্ধ হবে, বাস চলবে না বাস বন্ধ হবে ইত্যাদি ব্যাপারে কিন্তু আমরা দেখি একটি হযবরল অবস্থা রয়েছে। আমার মনে হয় পুরো পরিকল্পনাটাকেই যদি আমরা একটি সুসমন্বিত কাঠামোর অধীনে আনতে না পারি, এই আজকে রাশিয়ার ভ্যাকসিন, কালকে চীনের ভ্যাকসিন, আবার চীনের ভ্যাকসিন নেওয়ার আগে আবার ভাববো এটি কাজ করবে কি করবে না। কারণ ইতিমধ্যে আমরা দেখেছি চীন থেকে যখন আরটিপিসিআর মেশিন আমাদেরকে বিনামূল্যে দিতে চেয়েছিল, তখন কিন্তু আমরা নেইনি। এই জাতীয় অনেকগুলো দোদুল্যমানতার জায়গা থেকে বেরিয়ে এসে একটি সামগ্রিক পরিকল্পনা, ফার্স্ট লাইন অফ ডিফেন্স, সেকেন্ড লাইন অফ ডিফেন্স, থার্ড লাইন অফ ডিফেন্স, এই জাতীয় কিছু স্ট্র্যাটেজি আমাদের করতে হবে। আমরা সেটা করতে পারিনি। আমাদের মনে রাখতে হবে কোভিড প্রতিরোধের জন্য প্রধান ব্যারিকেড বা ডিফেন্স হচ্ছে মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মানা। চূড়ান্ত ব্যারিকেড বা ডিফেন্স হচ্ছে ভ্যাকসিন। কারণ ভ্যাকসিন যদি আমরা 70-80% লোককে দিতে না পারি, তাহলে করোনার বিরুদ্ধে আমরা করোনা রেজিলেন্ট বা প্রতিরোধী একটি দেশ হিসেবে বেরিয়ে আসতে পারবো না। জি, ধন্যবাদ। আচ্ছা, না লেনিন ভাই, আপনার কাছে আরেকটা জিনিস জানা, আমি যে মানে ভ্যাকসিন ডিপ্লোমেসির কথা বলছিলাম, পররাষ্ট্রমন্ত্রীর কথা একটু উষ্মা দেখতে পেয়েছি যে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রপারলি অ্যাক্ট করেনি, এখানে একটু একটু স্লো হয়ে যাওয়ার ব্যাপারে একটু স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে আঙ্গুল তুলেছেন পররাষ্ট্রমন্ত্রী। এই জায়গাটা আপনি একটু যদি আপনার কথা শুনে। আমার যেটি মনে হচ্ছে, পররাষ্ট্রমন্ত্রীর কথাটাকে উষ্মা না বলে বলা উচিত, এটি যথার্থ সেটি তার কথায় প্রতিফলিত হয়েছে। দেখুন, দুটো দেশের মধ্যে একটি চুক্তি হচ্ছে, সেখানে চুক্তির কোন জায়গাটায় কে সাইন করবে কে করবে না, এটি যদি একটি দেশের মন্ত্রণালয়ের বিশেষজ্ঞগণ, দায়িত্বপ্রাপ্তগণ সঠিকভাবে নির্ধারণ করতে না পারেন, এটি তো নিঃসন্দেহে একটি লজ্জাজনক ব্যাপার। তো অথবা একটি দেশের কাছে ভ্যাকসিন প্রথমে চাইবে একটি, আবার দ্বিতীয়বার চাইবে আরেকটি, তার মানে এটা কি সিদ্ধান্তহীনতা? সিদ্ধান্তহীনতা কখন আসে? যখন সিদ্ধান্ত নেওয়ার পেছনে যথাযথ যুক্তি এবং প্রয়োজনীয়তা না থাকে, তখনই তো সিদ্ধান্তহীনতা আসে। এই কারণেই বলবো, পররাষ্ট্রমন্ত্রীর কথাটাকে আমরা মেনে নিয়ে যদি বলি, আমরা চাইবো যে স্বাস্থ্য মন্ত্রণালয় এখনো একটি সুস্পষ্ট নিয়ম, নীতি এবং পরিকল্পনার মধ্যে আসুক। তাহলে কিন্তু এই দোদুল্যমানতাও তৈরি হবে না, পররাষ্ট্রমন্ত্রীর কণ্ঠে উষ্মা থাকবে না, অথবা আমাদের মধ্যে একটা অনিশ্চয়তা থাকবে না। আমরা তো চাই উষ্মা হোক, আবার অনিশ্চয়তা হোক, এগুলোকে কাটিয়ে একটি সুস্থ জায়গায় যেতে চাই, যেখানে আমরা সবাই সম্মিলিতভাবে কোভিড প্রতিরোধী লড়াইয়ে নিজেদেরকে নিবেদিত করতে পারি। সেটাই আমাদের কাম্য আসলে। জি জি, জনাব লেনিন চৌধুরী, আপনাকে ধন্যবাদ। অধ্যাপক রশিদী মাহবুব, মানে টিকা
আনার নানা রকমের চেষ্টা আছে, পাশাপাশি কিন্তু দেশের টিকা উৎপাদনের বিষয় নিয়ে কথাবার্তা হয়েছিল একসময়, যে রাশিয়ার ফর্মুলা এনে বাংলাদেশে উৎপাদন করা সম্ভব কিনা, যায় কিনা, বা এরকম মানে পটেনশিয়াল ওষুধ কোম্পানি বাংলাদেশে আছে কিনা। এই আলোচনাটা শুরু হয়েছিল, কিন্তু এখন আর খুব মানে হাওয়া পাচ্ছে না। কেন পাচ্ছে না, বা এটা বাস্তবতাটা কতটুকু? প্রথম কথাটা হচ্ছে যে করোনাকে নির্মূল করতে গেলে বা করোনা নিয়ে বাঁচতে গেলে ভ্যাকসিন ইজ ম্যান্ডেটরি ফর এভরিওয়ান। কারণ হার্ড ইমিউনিটি একটা হচ্ছে ইনফেক্টেড হয়ে হয়, আর একটা হচ্ছে ভ্যাকসিনেটেড। এখন ভ্যাকসিনেটেডটাই অ্যাকসেপ্টেড ফর্মুলাতে নিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে 600 কোটি লোকের পৃথিবীতে 600 কোটি 1200 কোটি ডোজ বানানো, এটা কিন্তু ছেলে খেলা নয়। এবং তারপরে হচ্ছে যে প্যাটেন্ট রাইটের একটা ব্যাপার আছে। এখন প্যাটেন্ট রাইটটা যদি না থাকতো আন্তর্জাতিক ফ্রেমে, তাইলে কিন্তু অনেক দেশ চেষ্টা করতে পারত। কারণ বাংলাদেশের রিসার্চে তারা হয়তো সাকসেসফুল হবে, ইভেন গ্লোব হয়তো সাকসেসফুল হবে, কিন্তু তার এটা প্রোডাকশন করে তাদের তো বিক্রি করতে হবে। এবং সেই বিক্রিটা কোথায় করবে, কেউ নিবে কি নিবে না, এটা তাদের যেমন একটা আছে। আরেকটা হচ্ছে অন্যের সাথে সম্মিলিতভাবে করা। এটা কিন্তু একটা ওই দেশের লোকজনের, এটা ওই কোম্পানির একটা জেনারেসিটি। কিন্তু সেখানে তাদের উইন না হয় তাহলে তো এটা তারা করতে চাবে না। তো সুতরাং আমার যেটা মনে হচ্ছে এগুলো সব ডিপ্লোমেসির ব্যাপার, এবং কে আপনার সাথে করবে কি করবে না, আমরা নিজেরা পারবো কি পারবো না, এগুলো নিয়ে অনেক কথা হবে। কিন্তু আমাদেরকে পেতে হবে, এটা হচ্ছে মূল জায়গা। এখন এই পাওয়াটা আমরা একটু এনশিওর একটা জায়গায়, যে সিরাম ইনস্টিটিউট থেকে আমরা 3 লাখ পাবো, আর কোভিড থেকে আমরা 3 কোটি পাবো, কোভিড থেকে অ্যাপ্রক্সিমেটলি 7 কোটি পাবো। এতে কিন্তু আমার 5 কোটি লোকের একটা ডাবল ডোজ দিলেও একটা ভ্যাকসিনেটর হতে পারে। কিন্তু সেটা আমরা ফেল করছি। সেটা ফেল করার পিছনে আবার তারা বলে যে কোভিড থেকে আমরা পাইনি, যেহেতু আমরা ইন্ডিয়া থেকে আগে কিনে আনছি। এখন প্রশ্ন হচ্ছে পুরো জিনিসটা একটা কমপ্লেক্স মেকানিজমে দাঁড়িয়েছে। এটা থেকে উত্তরণের পথ সোজা নয়। সরকারের চেষ্টা আমাদের সেটাই। আপনারা এখানে আরেকটা কথা আসছে, যারা অক্সফোর্ডের থেকে এটাও কিন্তু পরিষ্কার না। অনেক গবেষণা আছে, যেমন লেলিন যেমন বললো আপনার ফাইজার একটা ভালো কাজ করবে, কিন্তু সাইনোভ্যাক্সটা এটা কাজ করবে কিনা, কারণ দুইটা একরকমের টিকা নয়। এই প্রবলেমগুলো কিন্তু রয়ে গেছে। আমরা আমাদের যেটা মূল লক্ষ্য ছিল সেটা হচ্ছিল স্বাস্থ্যবিধি মেনে আমাদেরকে প্রলংড হলো নিজকে প্রোটেক্ট করা, ওইটা কিন্তু আমরা ফেল করেছি। আরেকটা জায়গায় আমরা ফেল করেছি, আমার মন্ত্রণালয় যতটুকু স্মার্ট হওয়ার কথা ছিল, তারা সেখানে লুজেস টু দ্য এক্সট্রিম। এখানে কিন্তু এই দায়িত্বটা মন্ত্রণালয় যে ইয়া করার কথা, এটা শুধু আমাদের কথা নয়, তার কলিগ অন্য মন্ত্রীরাও পড়ছে, কিন্তু তারা কিন্তু এগুলোর কোনো স্বাস্থ্য মন্ত্রণালয় কোনো উত্তর দিতে পারছে না। স্বাস্থ্য মন্ত্রণালয় একটা সময় দেখা গেল টেকনোক্রেটদের চেয়ে তারা আমলা নির্ভর হয়ে গেছে, এবং এখন সেই আমলা নির্ভরের খেসারত গুলোই কিন্তু এখানে দিতে হচ্ছে। তা আমি মনে করি আমাদের এর থেকে তো মুক্তি পেতে হবে। এবং আমার একটা দাবি থাকবে, এই স্বাস্থ্যমন্ত্রী যদি এখান থেকে চলে যায় আমরা একটু খুশি হতাম। একটা ভালো স্মার্ট মন্ত্রী যদি আমরা পেতাম, যার এই এফিসিয়েন্সিটা আছে। আমি মনে করি এই স্বাস্থ্যমন্ত্রীকে দিয়ে উনি এতগুলো ভুল করেছে যে উনি থাকলে আরো ভুল করবে বলে আমার বিশ্বাস। জি, আপনাকে অনেক ধন্যবাদ। মোস্তাক ভাই, আপনার কাছে আবার আসছে আরেকটা ছোট্ট জিনিস, যে আমরা ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে যে চুক্তিটা করেছিলাম সেটা তো আমরা আগাম টাকা দিয়ে করেছিলাম। এখন ভারত, আমি মানছি, আমি জানি যে ঢাকার বা ভারতের অবস্থা খুবই খারাপ, এখন তাদের আসলে টিকা রপ্তানি করার মতো অবস্থায় নেই। কিন্তু বাংলাদেশ যে চুক্তিটি করেছিল সেই চুক্তি অনুযায়ী কি আমরা তাদের কাছে মানে দাবি করতে পারি কিনা আমাদের, যে আমাদের তোমরা কি অবস্থা, যে আমাদের টিকা আমরা চাই, সেই জায়গাটাতে আসলে মানে আমি ঠিক আমি শুরুতেই বলেছি যে ভারতের যে অবস্থা অনেক খারাপ সেটা জানি, কিন্তু তারপর আমাদেরটা তো আমাদের একদম আমরা কিনে নেওয়া টিকা।
দেখেন, এটা এই, আইনগত বিষয় এবং দুই দেশের পররাষ্ট্রনীতির বিষয়। আমার যেটা ধারণা, আমি তো, স্বাস্থ্য নিয়ে কাজ করি। আপনি যদি টাকা ফেরত চান, এটা চাইতে পারেন, তাহলে আপনি টিকার জন্য আবার যে সিরিয়াল, সেই সিরিয়ালে আপনি পিছনে পড়ে গেলেন। কারণ ভারত এক সময় 1 মাস পর 2 মাস পরে তারা বলছে যে অক্টোবর মাস, যে করোনা সংক্রমণ নিম্নগামী হওয়ার পরে হয়তো এই পরিবেশ সৃষ্টি হবে। কাজী বাংলাদেশ সরকার আমার যে একটা সাধারণ জ্ঞান থেকে বলে, আপনি যদি টাকা ফেরত চান, টাকা ফেরত পাইতে পারেন, কিন্তু তাতে কিন্তু টিকার টিকা পাওয়াটা সিরিয়াল তার পেছে চেয়ে অনেক কঠিন হবে। হ্যাঁ, যে তার- টিকা পাওয়াটা কঠিন হবে। সেক্ষেত্রে এটা হচ্ছে পররাষ্ট্রনীতি এবং অর্থনীতি এবং বাণিজ্যিক নীতির উপরে নির্ভরশীল। সেটা সেই পর্যায়ে সিদ্ধান্ত হবে হয়তো। তাহলে আপনার পরামর্শ কি, আমাদের এখন মানে সিরামিনের সাথে যে চুক্তি আছে সেটা ধরে আমাদের ভারতের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপেক্ষা করা ভালো অন্তত? হ্যাঁ, না নিশ্চয়ই। এটা না- আমি না যেটা বলি দিতে যে পারা পর্যন্ত। একটা মানবিক দিকও আছে। আপনি দেখুন যে ভারতের জায়গায় বাংলাদেশকে আপনি চিন্তা করুন। বাংলাদেশ হলে আমরা কি করতাম? আমার মনে হয় আমরা খুবই অসহিষ্ণু আচরণ করতাম। এক্ষেত্রে আমার মনে হয় বাস্তবতা বিবেচনা করা উচিত। আহ, পৃথিবীর কোনো দেশই একে অপরের সহযোগিতা ছাড়া, বিশেষ করে করোনা মোকাবেলায়, সফল হতে পারে না। ভারত যদি সব টিকা নিয়ে নেয়, তারা যদি মনে করে তারা সুরক্ষিত থাকবে, এটা কখনোই সম্ভব না যদি পাশে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কাতে, পাকিস্তানে যদি মহামারী পরিপূর্ণভাবে থাকে। আবার বাংলাদেশ যদি মনে করে আমরা সুরক্ষিত থাকবো, আর ভারত কিংবা মিয়ানমার তারা যেখানে যে জায়গায় যাক, আমাদের কিছু দেখার নেই, এভাবে কিন্তু আমরাও সুরক্ষিত থাকতে পারবো না। কাজে বর্তমান পৃথিবীতে, বিশেষ করে মহামারীর সময় বলা হচ্ছে, প্রত্যেকটা মানুষ সুরক্ষিত না হওয়া পর্যন্ত কোনো মানুষই নিজেকে সুরক্ষিত ভাবতে পারে না। একইভাবে প্রত্যেকটা দেশ যদি সুরক্ষিত না থাকে, কোনো একটি দেশ এককভাবে সুরক্ষিত থাকতে পারবে না। দেখুন, আজকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ, তারা অনেক টিকা দিয়েছে, বিশেষ করে যারা বয়স্ক মানুষ, তারা যদি মনে করে তারা করোনাকে জয় করে ফেলেছে, অসম্ভব। কারণ ইউরোপ এবং আমেরিকার বাইরে যদি করোনা সংক্রমণটা বাধাহীনভাবে চলতে থাকে, এই করোনা ভাইরাসটা তার রূপ পরিবর্তন করবে। এই পরিবর্তিত রূপটা আরো শক্তিশালী হবে। যারা টিকা নিয়ে আছেন অলরেডি, তাদেরকে আবার আক্রমণ করবার ক্ষমতা অর্জন করবে এই ভাইরাসটি। তখন এই টিকার যে প্রতিরোধটা, সেই টিকার প্রতিরোধকে ভেঙে, ইংরেজিতে বলা হচ্ছে ব্রেক থ্রু ইনফেকশন, অর্থাৎ বাধাকে ভেঙে ইনফেক্টেড করার ক্ষমতা তারা অর্জন করতে পারে। কাজেই সমগ্র পৃথিবী থেকে যদি আমি করোনা ভাইরাসকে দুর্বল করতে না পারি, বিচ্ছিন্ন দ্বীপের মতো কোনো একটা দেশ কিন্তু নিজেকে সুরক্ষিত রাখতে পারবে না। আমরা সিসিলিতে তাই দেখেছি, একটা দ্বীপ রাষ্ট্র, তারা অনেক মানুষকে টিকা দিয়েছিল, তারপরে তারা বর্ডার খুলে দিয়েছে, পর্যটনের উপরে তাদের অনেক সেই তাদের আয় নির্ভর করে, কিন্তু পর্যটনের জন্য বিমানবন্দর খুলে দেওয়ার পরে কিন্তু তারা আবার করোনা সংক্রমিত হয়েছে। অবশ্য মৃত্যু হারটা অতটা বেশি না, কিন্তু তারপর মৃত্যু হয়েছে। আর সেই মৃত্যু হয়েছে। কাজে আমাদেরকে সবাইকে পারস্পরিক সহযোগিতা, পারস্পরিক সহমর্মিতা, মানবিক দৃষ্টিভঙ্গিতা এবং বাস্তবতা নিয়ে এগোতে হবে। জি, ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি একদম খুব সত্যি কথাটি বলেছেন, এবং আমার যতদূর মনে পড়ে অধ্যাপক এম এ ফয়েজ আমাদের এই অনুষ্ঠানে একবার বলেছিলেন এই কথাটি, যে করোনা এমন একটি ভাইরাস যাতে মানে বিচ্ছিন্নভাবে নিরাপদ থাকা, সুরক্ষিত থাকা সম্ভব না। সবাইকে মিলেই ভালো থাকতে হবে, এবং সেটা শুধু রাষ্ট্র থেকে রাষ্ট্র না, ব্যক্তির ক্ষেত্রেও সত্যি, যে আমি শুধু নিরাপদ থাকবো, আমার 2 ডোজ টিকা দেওয়া হয়ে গেছে আর পাশের জন কি হলো ভাববো না, এভাবে আসলে নিরাপদ থাকা যায় না। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমরা আলোচনায় ফিরবো। কথা বলছিলাম দেশের করোনা পরিস্থিতি এবং টিকা নিয়ে যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এখানে আসলে টিকার যে অনিশ্চয়তাটা, বাংলাদেশের কিছু ডিপ্লোম্যাটিক জায়গায় কিছু স্লথগতির ব্যাপার হয়তো আছে, কিন্তু বৈশ্বিক বাস্তবতা এটা আসলে টিকা নিয়ে হাহাকার। সব দেশে সবখানে আমাদের খুব কৌশলে এই অনিশ্চয়তা কাটাতে হবে। ছোট্ট বিরতির পরে আলোচনায় ফিরছি। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম করোনার পরিস্থিতি নিয়ে। অধ্যাপক এস এম এ ফয়েজ
আপনার কাছে ফিরছি। আমি বিরতির আগে আপনার এক পুরনো একটি কথা বলছিলাম আমাদের অনুষ্ঠানে। আপনি বলেছিলেন যেটা আজকে মোস্তাক ভাই আরো ব্যাখ্যা করে, একদম বৈশ্বিক প্রেক্ষাপট ব্যাখ্যা করে বলেছেন যে আসলে আমাদের সবাইকে স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে সবাইকে মিলেই ভালো থাকতে হবে। সেই ভালো থাকার জন্য নানা রকমের করণীয় তো আছেই, যেটা বিরতির আগে অধ্যাপক রশিদি মাহবুব বলছিলেন যে উনি একদম স্পষ্ট করে স্বাস্থ্যমন্ত্রী মানে বদল চেয়েছেন। আপনার এটা মূল্যায়ন চাই যে গত এক বছরে বা এক বছরের বেশি সময় বাংলাদেশের যে করোনা পরিস্থিতির মোকাবেলা, কিছুটা আমাদের সাফল্য, কিছুটা হয়তো মানে অদৃশ্য কোনো শক্তির কৃপা পেয়েছি আমরা, না হয় এতটা নাও হতে পারতো। আপনার মূল্যায়নটা একটু শুনতে চাই। ধন্যবাদ আমিন সাহেব। আসলে এটা নতুন যখন ভাইরাস আসে, প্যান্ডেমিক যখন করে, তখন আসলে এটা নিয়ন্ত্রণের জন্য প্রথম দিকে তো এটা এই নিয়ন্ত্রণের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা রূপরেখা প্রণয়ন করেছে। ওইটা ওই যে ইনফেকশন প্রিভেনশন থেকে শুরু করে আপনার প্যান্ডেমিক প্রিপারেশন রেসপন্স প্ল্যান বলে। তো ওর আলোকে বাংলাদেশও কিন্তু গত বছরেই এটা ন্যাশনাল প্রিপেয়ারনেস এবং রেসপন্স প্ল্যানটা করে। ঠিক আছে, এই প্ল্যানের কিন্তু বিভিন্ন ধাপ আছে, এই পরিকল্পনার বিভিন্ন ধাপ আছে। ওই ধাপের মধ্যে একটা অন্যতম ধাপ হচ্ছে হোল অফ দি গভর্নমেন্ট অ্যাপ্রোচ। অর্থাৎ এটা একটা পর্যায়ে গিয়ে তখন কিন্তু আর এটা কেবলমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে এটা কর্মকাণ্ডটা সীমাবদ্ধ থাকে না। আপনি তো জানেন আমাদের দেশের যে কর্মকাণ্ড যেগুলো আছে এগুলো কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে সম্পর্কিত। এখন ওখানে কিন্তু প্রায় কমপক্ষে 6টা থেকে 9টা কর্মকৌশল আছে। ওই কর্মকৌশলের মধ্যেই এই যে প্রতিরোধ থেকে শুরু করে রোগ নির্ণয় থেকে চিকিৎসা, সংক্রমণ, ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল, যেটা সংক্রমণ নিয়ন্ত্রণ এবং কোঅর্ডিনেশন, সমন্বয়, গবেষণা ইত্যাদি ইত্যাদি প্রায় অনেকগুলো জিনিস আছে। এগুলো সবগুলোই কিন্তু ওই রূপরেখাতে আছে। এবং এটা যখন প্রয়োগ করতে গেছে, এটা শুধু বাংলাদেশ না, দুনিয়ার যেসব উন্নত দেশ ওখানেও তো প্রয়োগ যখন করতে গেছে, এটা কিন্তু স্বাস্থ্য বিভাগটা, স্বাস্থ্য সেক্টরটা ওই রকম ভাবে তৈরি না। আমাদের তো প্রথম দিক থেকেই আমরা তো বলতে পারবো না যে বাংলাদেশের স্বাস্থ্য সেক্টর অনেক বেশি উন্নত। এটা তো আসলে সবাই স্বীকার করবেন। আমাদের কতটুকু বাজেট আছে স্বাস্থ্য সেক্টরে, কতটুকু আমরা এই সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণের জন্য আমরা ওয়াকিবহাল, এবং আমাদের এই রোগগুলো কিন্তু সরকারি সেক্টরে নিয়ন্ত্রণ, এই রোগগুলো নির্ণয় থেকে চিকিৎসা প্রথম দিকে তাই করছিল। এবং এটা রোগটার নির্ণয়টা নতুন পদ্ধতি। আপনি যদি দেখেন যেখানে একটা মাত্র ল্যাবরেটরি ছিল, ওখানে কিন্তু এখন 350 মতো। যেখানে আপনার আরটিপিসিআর এর পরে আপনার বিভিন্ন জিন এক্সপার্ট মেশিন, অ্যান্টিজেন টেস্ট, আমি বলছি না যে এগুলো যথেষ্ট, ঠিক তেমনি অতি দ্রুততার মধ্যে কিন্তু আমাদের অনেকগুলো হাসপাতাল, যেখানে আপনি দেখুন আমাদের সরকারি সেক্টরে কিন্তু ইনফেকশাস ডিজিজ, সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণের চিকিৎসার জন্য ওইরকম কোনো আইসিইউ ছিল না। এখানে অনেকগুলো আইসিইউ কিন্তু সংযুক্ত করা হলো, উপজেলা পর্যন্ত, জেলা পর্যায়ে পর্যন্ত বিভিন্ন ধরনের আইসোলেশন ইউনিট এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলি সম্পৃক্ত করে। আমি মনে করি যে আমাদের যে অর্জন একেবারে খুব খাটো করে দেখার কোনো সুযোগ নেই। কিন্তু এটা হচ্ছে কি, এটা একটা কোভিড-19 শুধুমাত্র ভ্যাকসিন না, এটা চিকিৎসা বলি বা এটার অন্যান্য বিষয়গুলো, এখানে কিন্তু একটা প্রকট ভাবে ইনইকুইটিটা চলে আসছে। এখানে কিন্তু অনেকটা এটা করার কথা না, এটা কিন্তু স্বার্থপরতার মতো, যেখানে যেসব দেশ উন্নত তারা কিন্তু এই আমাদের মতো যে স্বল্প উন্নত লো মিডল ইনকাম কান্ট্রিগুলিকে সাপোর্ট দেওয়ার কথা, ওইটা কিন্তু এই সময় হয়নি। এবং সক্ষমতা যতটুকু আছে আমাদের দেশে, আমি মনে করি আমাদের যে অর্জন, এটা কম বলবো না আমি, কিন্তু আমি বলবো না, আমি অতিরঞ্জিত করে বলতে চাই না, কিন্তু যে আমাদের যে কোঅর্ডিনেশন, আপনি অল অন সাডেন খুব রাতারাতি কিন্তু এই কোঅর্ডিনেশনটা আপনি করতে পারবেন না। আপনি স্বাস্থ্য সেক্টরের মনে করেন যে আমাদের যে বাজেট, তাতে করে আপনারা তো সবাই জানি আমাদের মানুষজন পকেট থেকে বাইর করে প্রায় 70-এর কাছাকাছি পয়সাগুলো, কাজে সরকারের সীমিত যে অর্থায়ন, এখানে অন্যান্য অনেকগুলো জিনিস জড়িত। এখানে অনেকেই বলবেন যে এখানে আসলে ট্রান্সপারেন্সির কথা বলবেন, গভর্নেন্সের কথা বলবেন। এখানে শুধু স্বাস্থ্য সেক্টরের গভর্নেন্স কিন্তু আলাদা করে কোনো ভার্টিক্যাল না, এটা কিন্তু সার্বিক পরিস্থিতির সাথে সম্পৃক্ত। আপনি দেখুন আমাদের যে প্রান্তিক পর্যায়ে যেসব আমাদের কর্মী বাহিনী আছে, এবং অনেক দেশ আছে, ওদের বাংলাদেশে যে গত 1.5 বছরে যতগুলো ডাক্তার, নার্স এবং অন্যান্য কর্মী যেগুলো নিয়োগ দিয়েছে, অনেক দেশে কিন্তু এরকম এত সংখ্যক ডাক্তারও ছিল না। কাজে এটা কিন্তু আমি মনে করি এখানে আমাদের কোঅর্ডিনেশনের মধ্যেই কিছু ঘাটতি থাকতেই পারে, কারণ আমাদের তো আগে থেকে ওরকম আমরা অভ্যস্ত ছিলাম না। এবং এই যে বলছি যে ন্যাশনাল প্রিপেয়ারনেস রেসপন্স প্ল্যান গুলো যে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যেতে হবে,
এটা কিন্তু 2020 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক ধরনের এটা কর্মকৌশল দিয়েছেন। এখন কিন্তু 2021 সালে এসে আবার নতুন করে কিন্তু এটা ভিন্ন আঙ্গিকে দিয়েছেন। এবং বাংলাদেশও কিন্তু ওই 2020 সালের আরপিটিকে পরিবর্তন করে 21 সালে আবার নতুন করে আসতেন, যে কারণে কিন্তু ভ্যাকসিনটা কিন্তু আগে ছিল না, ভ্যাকসিনটা ওখানে চলে আসছে। এখন দেখুন, আমাদের তো আগে ওই সময় তো কোনো স্টেরয়েড ওষুধ ব্যবহার করার কথা ছিল না। এখন কিন্তু দেখুন, বাস্তবতা হচ্ছে এরকম, আমাদের একদিকে সক্ষমতা কম, আরেকদিকে আমাদের আইসিইউতে এরকম ইনফেকশন সংক্রমণ নিয়ন্ত্রণের ব্যবস্থা অনেক বেশি প্রকট নয়। আমাদের অনেক অনেক ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের রোগী বা ক্যান্সার রোগী, এদের কিন্তু অনিয়ন্ত্রিত অবস্থায় আছে। ওর মধ্যেই কিন্তু স্টেরয়েড পাচ্ছে অনেক রোগী, যেগুলো তীব্র আকারে আছে, মডারেট বা সিভিয়ার কমপ্লিকেটেড, জটিল যেগুলো। এখন দেখুন, ভারতের ওখানে কিন্তু আপনি দেখছেন যে এটা একটা নতুন একটা ফাঙ্গাস ইনফেকশন বের হয়ে গেছে। এটা কিন্তু আমাদের এখানে আছে, কিন্তু মিকোরমাইকোসিস, এই ধরনের নতুন রোগগুলি কিন্তু যেহেতু একদিকে এটা খেসারত দিতে হবে, একদিকে আপনি স্টেরয়েড দিয়ে ট্রিটমেন্ট করবেন মারাত্মক রোগী মানুষকে বাঁচানোর জন্য, যদি ওরা বেঁচে যায় তাহলে তাদেরকে ঝুঁকি থেকে যায়। কারণ আমাদের তো এই যে ইনফেকশন সম্পর্কিত আইসিইউ গুলি অত বেশি সবল নয়, কাজে ওদের ঝুঁকি তো রয়েই গেছে। আমাদের যেহেতু একই হাসপাতালে আমরা এই যে ডায়াবেটিস রোগী বা অন্যান্য রোগীদেরকে আমরা যেখানে স্টেরয়েড দিয়ে ট্রিটমেন্ট করছি মারাত্মক কোভিড রোগীদেরকে, এরকম নতুন রোগ সৃষ্টি হতে, যেমন ভারতে হয়েছে, বাংলাদেশ ইতিমধ্যে কয়েকটা রোগী আসছে। কাজে আমি মনে করছি আমাদের যে সক্ষমতা যতটুকু আছে, এটা যথেষ্ট নয় এবং যথেষ্ট হওয়ার কথা নয়। কারণ আমাদের তো ওইরকম ভাবে আমরা কোনো সময় এটা চিন্তা করি নাই, আমাদের যে ইনফেকশাস ডিজিজ, সংক্রামক ব্যাধি আমাদেরকে আবার হানা দিয়ে, এই যে যেখানে অসংক্রামক ব্যাধির দিকে আসছে, মাতৃমৃত্যু, শিশু মৃত্যু, এগুলো যেখানে উন্নতি হচ্ছে, ওই সময় আবার যে সংক্রামক ব্যাধি আসবে। এই জন্য এখন আপনি দেখুন, অন্যান্য দেশও, বাংলাদেশও তাই করছে, বিভিন্ন মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ওখানে কিন্তু পৃথকভাবে সংক্রামক ব্যাধি চিকিৎসার ব্যবস্থা হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে অতিরিক্ত মৃত্যু। যেমন দেখুন, অতিরিক্ত মৃত্যু কোন দেশে কতটুকু হচ্ছে, এটি কিন্তু সক্ষমতা হচ্ছে আপনি কতটুকু তথ্য আপনি সরবরাহ করতে পারছেন। আমরা বলছি আমাদের এতগুলো রোগী আসছে, আমাদের প্রায় 12,000 হয়তো মারা গেছে, কিন্তু আমরা আসলে সুনির্দিষ্টভাবে আমাদের তথ্যের মধ্যে ঘাটতি আছে। আমরা ওই ডায়াবেটিস রোগী, উচ্চ রক্তচাপ রোগী, ক্যান্সার রোগী, বয়স্ক মানুষ, একসাথে সংমিশ্র কিডনি ফেলিওর, ওদের কিন্তু কিরকম মারা গেল, আইসিতে কিরকম মারা গেল। এখন দেখুন, আফ্রিকা থেকে ওরা কিন্তু বিভিন্ন দেশের, আফ্রিকার অনেকগুলো দেশ সমন্বিত ওরা দেখছে যে ওদের আইসিতে মৃত্যুর হার অনেক বেশি। আমরা কিন্তু বলতে পারছি না আমাদের মৃত্যুর হার, আইসির মৃত্যুর হার অন্য দেশের তুলনায় কিরকম। যেমন দেখুন, কয়েকটা দেশ বলছে যে যত মৃত্যু হয়েছে কোভিড কালীন, ওদের মাত্র 20 ভাগ রোগী মারা গেছে মাত্র কোভিড এর কারণে, ওদের 80 ভাগ মারা যাচ্ছে। এটা এক্সেস মর্টালিটি বলে, অতিরিক্ত মৃত্যু। আমরা কিন্তু আমাদের অতিরিক্ত মৃত্যুর কথা জানি না। আমরা কিন্তু যেগুলো কোভিড মৃত্যু বলছি, এই সময়টা আমাদের অন্যান্য রোগগুলিকে আমাদের চলে গেছে। আমাদের ওই রোগগুলো কিভাবে আমরা সারিয়ে দিতে পারছি, অত্যাবশ্যক সেবাগুলি আমাদের বিঘ্নিত হয়েছে কিনা। অন্য দেশে তো বিঘ্নিত হয়েছে, বাংলাদেশে যে বিঘ্নিত হয় না এটা বলা যাবে না, কারণ আমাদের রোগীগুলো তো আসতে পারছে না। যেমন এখন এই বছর এখনো পর্যন্ত আমাদের লকডাউন চলছে, গত বছরও লকডাউন চলতো। ওই সময় আমাদের যে অত্যাবশ্যক সেবা, যেমন আমাদের টিবি রোগীগুলো ওষুধ পাচ্ছিল, আমাদের ম্যালেরিয়া রোগীগুলো আসতে পারে নাই, অন্যান্য ক্যান্সারের রোগীগুলি বা ওদের স্ট্রোক রোগী, হার্টের রোগী, তাতে আমাদের অতিরিক্ত মৃত্যু আমরা কাউন্ট করতে পারছি কিনা। আমি মনে করি আমাদের কিন্তু এখনো কিন্তু এই তথ্য নিয়ে ডাটা ভিত্তিক অনেক তথ্য প্রমাণ আমাদের জানা প্রয়োজন। আমি এখানে এইগুলি জানার প্রয়োজন বলছি এই জন্য, যাতে আমাদের অনেক উন্নয়নের সুযোগ আছে। আমরা যতটুকু করছি তার চেয়ে আমরা আরো বেশি ভালো করতে চাই, আমাদের আরো বেশি ভালো করার সুযোগ আছে। আমি মনে করি এখনো আমাদের সময় আছে। আমাদের আমি দু একটা কথা যেগুলি বললাম, সংযোজন বললাম অতিরিক্ত, যে আমাদের অতিরিক্ত মৃত্যু জানা দরকার, আমাদের কমিউনিটি কিরকম মৃত্যু হচ্ছে এটা জানা দরকার, আমাদের অন্য রোগগুলো কিভাবে সেবা পাচ্ছে। কারণ যদি না হয় তাহলে শুধু কোভিড দিয়ে মৃত্যু হবে না, অন্য রোগে আমার মৃত্যু হার বেড়ে যাবে। আমরা দেখুন, আমাদের বড় হাসপাতালগুলো এখন কোভিড চিকিৎসা অনেকে নিয়ে দিত, কিন্তু আমাদের নন কোভিড সার্ভিসটা আরো এখন যাতে বিঘ্নিত না হয়, এটা দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। এবং এটা এর জন্য আমি মনে করি সমন্বিত চেষ্টা আরো বেশি বেগবান করা দরকার। ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর লেনিন চৌধুরী, এই বাংলাদেশের মোটামুটি সব ক্ষেত্রেই কোনো না কোনো পর্যায়ের দুর্নীতি আছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ও ছিল, কিন্তু গত এক বছরে আমরা যদি আমাদের নিউজ পেপারগুলো যদি ফাইল করি, তাহলে দেখবো যে গত এক বছরে কোভিড কেন্দ্রিক দুর্নীতির নানা রকমের সংবাদ আমরা দেখতে পেয়েছি। আমরা যেখানে কোভিডের, যেটা মুস্তাক ভাই বলছিলেন যে কোভিডের সময় যেখানে আমাদের আরও অনেক বেশি মানবিক, সবাই সবার পাশে দাঁড়িয়ে এগিয়ে যাওয়া উচিত, তখন দেখছি যে কেউ কিছু লোক কোভিডের সময় নানা রকমের দুর্নীতিতে জড়িয়েছে, এবং যেটা স্বাস্থ্য খাতে তার একটা বড় প্রমাণ পত্রপত্রিকা আমরা দেখেছি।
এখন সক্ষমতার কথা আসছে, সক্ষমতার সাথে ধরেন দুর্নীতি প্রতিরোধ করাটাও তো খুবই জরুরি বিষয়। এবং সম্প্রতি ধরেন সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেপ্তারের পরও কিন্তু স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে। ধন্যবাদ। আমরা তো গত বছর আপনাদের এখানে একটি কথা বলেছিলাম যে বাংলাদেশ করোনায় আক্রান্ত নাকি প্রথমত দুর্নীতি তারপরে করোনায় আক্রান্ত, সেটা একটা বিচার করা দরকার। কারণ আমরা দেখছি করোনা আর চেয়েও তীব্রভাবে দুর্নীতি দ্বারা আমাদের স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য মন্ত্রণালয় আক্রান্ত ছিল। এমনকি এক পর্যায়ে স্বয়ং প্রধানমন্ত্রীকে নির্দেশ দিয়ে একটি তদন্ত কমিটি করতে হয়েছিল। সেই তদন্ত কমিটির রিপোর্ট 7 দিন পরে দেওয়ার কথা, তারা রিপোর্ট দিয়েছে, এখন পর্যন্ত কিন্তু সেই রিপোর্টের কথা আমরা জানি না। এবং আমরা দেখেছি মোটর গাড়ির দোকানকে পিপিই জাতীয় জিনিস কেনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এরকম অনেক উদাহরণই দিতে পারবো, সেই দিকে যাচ্ছি না। মোট কথা, সেই যে তোলপাড় করা দুর্নীতি, স্বাস্থ্য মন্ত্রণালয়কে সেই তোলপাড় করা দুর্নীতি থেকে বের করে আনার জন্য সত্যিকার অর্থে কোনো কাজ করা হয়নি। কাজ করতে দেখুন, রোজিনা ইসলাম নামে একজন সাংবাদিককে স্বাস্থ্য মন্ত্রণালয়ে 5 ঘন্টার বেশি সময় আটকে রেখে পুলিশের হাতে তুলে দেওয়া হলো। এখানে বলা হলো যে সে কিছু গোপন নথি চুরি করেছে এবং ফটো তুলেছে। সারা দেশের জনগণের এটা কি, সেন্টিমেন্টটা কি? জনগণের ধারণা যে রোজিনা যথার্থ কাজটি করেছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের নিজেদের দুর্নীতি ঢাকার জন্য তারা রোজিনার বিরুদ্ধে একটি বানোয়াট বা ষড়যন্ত্রমূলক অভিযোগ করেছে। এবং এই অভিযোগটা কিন্তু সাধারণ মানুষের না। আমরা দেখেছি আওয়ামী লীগের অত্যন্ত দায়িত্বশীল মাহবুব আলম হানিফ সাহেব, তিনিও বলেছেন রোজিনার বিরুদ্ধে নয়, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে? সাধারণ মানুষ অথবা যে দলটি রাজনৈতিক ভাবে এখন দায়িত্বে আছে দেশের, সেখান থেকে শুরু করে অধিকাংশ মানুষই মনে করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে দুর্নীতিগুলো রয়েছে এগুলো সর্বব্যাপী। এই কারণেই আমরা আগেও বলেছিলাম, এখনো বলছি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি তদন্ত করার জন্য একটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হোক এবং সেই কমিটির রিপোর্ট নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকাশ করার নিশ্চয়তা বিধান করা হোক। আমি দ্বিতীয় লাইনটা এই জন্যই বলছি, ওই যে প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট কিন্তু এখন আমরা দেখিনি। এবং একই সাথে রোজিনা ইসলামকে আটকে দেওয়ার মধ্য দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় যে একটি ভুল পদক্ষেপে গিয়েছে, আমার স্বনির্বন্ধ অনুরোধ থাকবে সরকার প্রধানের কাছে দ্রুত সেই ভুল পদক্ষেপকে করা, সঠিক মানে কারেকশন করা। তা না হলে কিন্তু একদিকে যেমন আমরা বলি যে কোনো গণতান্ত্রিক দেশে গণমাধ্যম হচ্ছে 4th স্টেট, চতুর্থ স্তম্ভ, যেটি মূলত সারা দেশের মানুষের চোখ এবং কান হয়ে ভুলগুলো, দুর্নীতিগুলো, অন্যায়গুলো দেখিয়ে দেয়, ধরিয়ে দেয়। তাদের সাথে যদি সরকারের অর্থাৎ মানুষের হয়ে যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের একটি বৈরী সম্পর্ক, দূর সম্পর্ক তৈরি হয়, তাহলে কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রের ভারসাম্য বিঘ্নিত হবে। এই কারণেই স্বাস্থ্য বিভাগের দুর্নীতি তদন্তের জন্য একটি স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠন করা হোক। একই সাথে রোজিনার ক্ষেত্রেও সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভুল পদক্ষেপকে সংশোধনের ত্বরিত উদ্যোগ নেওয়া হোক। আমি এগুলো এই জন্যই বলছি যে, কারণ ইতিমধ্যেই আমরা লক্ষ্য করেছি থরের বিড়ালকে ঢাকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমরা জানি যখন কোনো বিষয় নিয়ে সরকারি কর্মকর্তাদের কোনো কাজ নিয়ে বিতর্ক তৈরি হয়, তখন ওই সরকারি কর্মকর্তাদের শাস্তি দেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে তাকে বদলি করা হয়। উপসচিব শিব্বির আহমেদ ওসমানী, তিনি রোজিনার বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেছেন, মামলা দায়ের করেছেন। তিনি তো স্বাস্থ্য মন্ত্রণালয় হয়ে কাজ করেছেন, তাহলে কেন তাকে বদলি করা হলো? আমরা সবাই জানি সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে বদলিকে শাস্তিমূলক হিসেবে একটা পদক্ষেপ হিসেবে দেখা হয়। তাহলে কেন এটি করা হলো? কোনো থরের বিড়ালকে আড়াল করার জন্য? এই বিষয়গুলো কিন্তু আলোচিত হওয়া দরকার এবং তার একটি শুধু তদন্ত হওয়া দরকার। আমরা স্পষ্ট বলবো, সত্যকে সত্যের মতো প্রকাশিত হতে দিতে হবে। একে যত ঢেকে রাখার চেষ্টা করা হবে, অসত্য, অন্যায় এবং অদূরদর্শিতা তত বেশি বেগবান হবে, ফলবান হবে। তাতে দেশের অকল্যাণ, মানুষের অকল্যাণ। কারণ দেশের অকল্যাণ করে কিন্তু কেউ কোথাও স্বস্তিতে থাকতে পারে, এটা হওয়া উচিত না। অতএব স্বাস্থ্য বিভাগের দুর্নীতির একটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত অবশ্যই হওয়া উচিত। জি, ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরবো।
প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম দেশের করোনা পরিস্থিতি নিয়ে। অধ্যাপক রশিদী মাহবুব, বাংলাদেশ কিন্তু কাগজে কলমে এখনো লকডাউন শব্দটা কখনো ব্যবহার করা হয়নি, কিন্তু বিধিনিষেধের মধ্যে আছে এবং সেটা কালকে 23শে মে, কালকে এক দফা শেষ হবে। আবার আরও বাড়বে কিনা আমি এখনো জানি না, বাড়ার কথাও আছে। কিন্তু কাগজে কলমে যাই থাকুক, মাঠে কিন্তু ধরেন গণপরিবহন আর শিক্ষা প্রতিষ্ঠান তো গত বছর থেকে বন্ধ। গণপরিবহন বন্ধ ছাড়া আর বাকি সব কিছুই কিন্তু মোটামুটি চলছে। এখন এই এই অবস্থায় আমাদের আসলে যেন কালকে যে এই লকডাউনের এই পর্যায়ে শেষ হবে, সেটা কি বাড়বে কি বাড়বে না আমি ঠিক জানি না। যে যেই লকডাউনটি দেওয়া হলো তাতে মানে চেইন ব্রেক করার যে ধারণা নিয়ে কথা হচ্ছিল, সেটি সত্যি সত্যি কার্যকর হলো? মানে অনেকটাকে নিয়ন্ত্রণ হলো নাকি একদম ছেড়ে দিলে কি হতো আসলে, বা কালকে আবার নতুন করে কি করা উচিত? জনাব রশিদী মাহবুব, একটু আনমিউট করে নিতে হবে। মন্ত্রীর পদত্যাগের কারণটা আমি বলেছি। প্রথম প্রথম দিকে আমাদের অসংগতা ছিল, কিন্তু এখন যে ঘটনাগুলো ঘটছে তা তো আমরা সুস্থতার প্রমাণ পাচ্ছি না। ফেল করতেই পারে, কিন্তু ফেল করাটা আনইউজুয়াল না। কিন্তু ফেল করাটা আহাম্মকের ফেল করা, আর একটা যে জিনিসটা জানে নন লোকটা ফেল করা কিন্তু এক না, কারণ উনি অনেক কিছু বুঝেন না। যেমন আজকে যেই কথাগুলো হচ্ছে করোনার ভ্যাকসিন, ভ্যাকসিন ঠিক আছে, ভ্যাকসিন না পেলে তো এটা ভিন্ন জিনিস, কারণ এটা তো আর উনি বানিয়ে দিতে পারবে না। কিন্তু ভ্যাকসিনের পাওয়ার জন্য যে ইয়াটা সই করবে চীনা ভাষায়, সেটা দুইবার কেন করতে হলো? এটা তো আমার কথা না, এটা কিন্তু ফরেন মিনিস্টারের কথা। আজ তো সুতরাং আপনার এইরকম অনেকগুলো ঘটনা আছে, সেই ঘটনা যদি আমাকে লিস্ট দিতে বলেন আমি দিতে পারবো। উনি কিন্তু নিজকে এফিসিয়েন্ট প্রমাণ করতে পারেন। উনি উনি বিতর্কের মধ্যে সবসময় নিয়ে আসছেন, এবং আমি একজন চিকিৎসক হিসাবে আমি কোনো বিতর্কিত লোককে, আমি ব্যক্তিগত লোককে আপনার মন্ত্রী হিসাবে আমার কাছে আনইজি লাগে। এটাই আমার কাছে মূল কথা, অন্য কিছু না। কারণ প্রথম দিকে ওই শাহেদ অমুককে দেওয়া, তারপরে গিয়া প্রাইভেট সেক্টরে কয়েকটা হাসপাতালের সাথে করা, এগুলোর কি অনিয়ম হয়েছে সেটা আপনারা জানেন। এয়ারপোর্টে আইসা যন্ত্রপাতি পড়ে থাকা, মন্ত্রণালয় খবরই জানে না। তো এই জায়গাগুলো কিন্তু আমার কাছে বর্তমানে যে ম্যানেজমেন্টটা আসছে, ডেফিনেটলি মেবি ইন দি স্ট্রিম লাইন, কিন্তু বর্তমানে আবার সাংবাদিককে হ্যারাসমেন্ট করা নিয়ে উনি আবার একটা বিতর্কের সৃষ্টি করেছে। অনুসন্ধানী প্রতিবেদক রাখার জন্য তারা তাদের সাথে সোর্সের কাছে যাবে, এবং সোর্সের কাছ থেকে কিভাবে সংগ্রহ করে না করে সেটা কিন্তু এটা অনুসন্ধান প্রতিবেদন যারা করে তারাই জানে। এখন তার এগেইনস্টে যে চুরির কথাটা হলো, এবং আই ডোন্ট নো, আই শুড সে, যদি সে এটা চুরি করে থাকে তাহলে অন্যায় করেছে, চুরি করার তার কথা না। আচ্ছা, এবং আমার কাছে বিশ্বাস করার কারণ আসছে সে তো জোর করে ওই রুমে ঢুকে নেই, তাকে বস্ত্র দিয়েছে। তো এখন এইগুলো কিন্তু আমার কাছে খুব আনইজি ফিল করছি আমি। যাই হোক, এখন আপনি যেটা বলছেন যে বর্তমানে ফ্রেমে আমাদের যে চিরন্তন সংক্রমণ প্রিভেন্ট করার যেটা, সেটা কিন্তু হচ্ছে লকডাউন একটা লক্ষ্য। কারণ লকডাউনে আপনার চেইনটা ব্রেক করার জন্য কাজ করে। এখন ঢাকা থেকে যেই লোকগুলো বাইরে গেল, আমি জানি না আমার বাইরে ইনফেকশন ছড়াইছে কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে বাইরে থেকে এরা যখন আবার আসছে, অন্তত 3-4-5 দিন না গেলে সে যে ইনফেক্টেড সেটা বোঝা যাবে। তবে হ্যাঁ, সাকসেসফুলি আবার একটা কাজও করেছে, ইন্ডিয়ার সাথে যে বর্ডারটা সিল করা সেটা কিন্তু করেছে। সাইন্টিফিক্যালি ওখানে অ্যান্টিজেন পরীক্ষা করছে এবং তাদেরকে কোয়ারেন্টাইনে রাখছে। সুতরাং আছে, কিন্তু এগুলো কিন্তু যদি আপনার টেকনিক্যাল পার্সনদের উপদেশ নেন, এটি কিন্তু লেখাই আছে। এখন আপনি বলবেন যে অন্য মন্ত্রণালয়ের সাথে জড়িত, সেটা তো কিন্তু অন্য জিনিস। অন্য মন্ত্রণালয়ে আপনার কাজটা না করা পারাটাও আপনার ব্যর্থতা। আমি কিন্তু ব্যর্থতা একদিকে বলবো না, কারণ আমরা যখন একটা কোনো কাজ করতে যাই, আমি যদি অন্যের সাথে সেটা লিঙ্ক আপ করে না করতে পারি, সেটা কিন্তু ওর ব্যর্থতা না, আমারই ব্যর্থতা। তা আমরা কিন্তু এটা আমার কথা বলছি না, আজকে আমার ফরেন মিনিস্টার যে কথা বলেছে তাকে উনি অ্যাপ্রিসিয়েট করেছে। আজকে আওয়ামী লীগের থেকে যে কথাগুলো বলছে সে তাকে কি অ্যাপ্রিসিয়েট করেছে? তো সুতরাং এইটা কিন্তু
ওনার পলিটিক্যাল চরিত্র কি আমি জানি না। একটা ঝানু পলিটিশিয়ান যখন আপনার মন্ত্রী হয়, হি কুড ম্যানেজ ইট। বরঞ্চ উনি দ্বন্দ্ব লাগিয়েছে প্রফেশনালিস্টদের সাথে, আপনার ওই গ্রুপ ট্রেডস। এখন এই যে গন্ডগোলগুলো লাগায় রাখছে, দ্যাট ইজ অলসো দে আর নট ইন এ পজিশন টু ওয়ার্ক ইট এফিসিয়েন্টলি। এখন এই জিনিসগুলোকে আমার কাছে মনে হয়েছে। তা আপনার বর্তমানে লকআউটটা আমার কাছে যদি মনে করেন, এটার দুটো জিনিস আছে। আপনি যদি লকডাউন করেন বা আগের রুলটা করেন, এটা অন্তত দুইটা জায়গায় আপনারা ইমপ্লিমেন্ট করেন। একটা হচ্ছে ডিস্টেন্স অ্যান্ড মাস্ক। পরিবহনটা চলবে কি চলবে না সেটা হয় 4-5 দিন পরে আপনারা অ্যাসেস করতে পারবেন। কারণ আমরা এখন আমাদের মূল ইয়াগুলো হচ্ছে আরবানে যারা আসছে তাদেরকে কিন্তু আমরা এটার একটা ফ্রেম পাবো যে আমরা ইনফেক্টেড কতগুলো। তারপরে আরো আছে যেটা বলেছে, আমাদের যে নিজস্ব ভেরিয়েন্টটা আছে, ওইটা কি মিউটেশন হয়ে অন্য কিছু হচ্ছে কিনা আমরা জানি না। চিকিৎসাতে আজকে ওখানে ব্ল্যাক ফাঙ্গাস, হোয়াইট ফাঙ্গাস এগুলো পাচ্ছে। আমাদের ক্লিনিশিয়ানদেরও ওই অবজারভেটরি এবং ওই ট্রেনিংটা সেটাও কিন্তু আছে। প্রতিনিয়ত এটা আপগ্রেডিং এর ব্যাপার আছে। এই জায়গাগুলোতে কিন্তু আমাদের দুর্বলতা রয়ে গেছে। আমরা আশা করি যে হয়তো আমরা সেকেন্ডটাকে কোপ করতে পারবো, কিন্তু আবার যদি থার্ডটা আসে, সেই ইয়ার সাথে আমাদের কি বলে যে না আমাদের নেতার সাথে আমরা একমত যে থার্ডটা আমাদের কোথায় নিয়ে যাবে, মোস্তাক কোথায় নিয়ে যাবে আমরা কিন্তু জানি না। সুতরাং আমাদের প্রস্তুতিটা কিন্তু ওইভাবে নিতে হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম দেশের করোনা পরিস্থিতি এবং টিকা নিয়ে যে অনিশ্চয়তা, সেটা নিয়ে সার্বিকভাবে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, সামনে কি হবে আমরা আসলে কেউ জানি না। যেটা বিরতির আগে অধ্যাপক রশিদি মাহবুব বলছিলেন যে তৃতীয় ঢেউ যদি আসে সেটা আমাদের কোথায় নিয়ে যাবে, এই প্রশ্নটি তিনি করেছিলেন ডক্টর মোস্তাক হোসেনের প্রতি। আমিও সেই প্রশ্নটি মোস্তাক বেকে ছড়িয়ে দিচ্ছি যে তৃতীয় ঢেউয়ের সংখ্যা কতটা, আসলে আমরা কিভাবে সেটা মোকাবেলা করব। জি, ধন্যবাদ। যতদিন পর্যন্ত সারা পৃথিবী থেকে করোনা মহামারীকে বিদায় দিতে আমরা না পারছি, ততদিন পর্যন্ত ঢেউয়ের পরে ঢেউ আসার একটা আশঙ্কা আছে। আমাদের বাংলাদেশে দ্বিতীয় ঢেউ এখনো পুরোপুরি শেষ হয়নি। দ্বিতীয় ঢেউ শেষ হয়েও শেষ হচ্ছে না। ঈদের এবং আগে পরে আমাদের সংক্রমণের যে পরিস্থিতি বেড়েছিল, সেটার প্রতিফলন আমরা কিছু কিছু দেখছি। কিছুটা বাড়তির দিকে, এবং মৃত্যুর সংখ্যাও কিছুটা বেড়েছে এর আগের কয়েক সপ্তাহের চাইতে। তবে আমরা আমাদের জীবন জীবিকার প্রয়োজনে আমাদের সমাজে যে তীব্র বৈষম্য, সে বৈষম্যের কারণে কিন্তু আমাদের অনেক কিছু শিথিল করতে হবে। কারণ আমরা প্রতিটি নাগরিকের তাদের খাবার, তাদের বাসস্থান, তাদের অন্যান্য মৌলিক অধিকার কিন্তু নিশ্চিত করতে পারছি না। আমাদের এই সরকার সেই পরিমাণে জনকল্যাণমুখী সেই নিশ্চয়তা দিতে পারে না। কাজে আপনাকে এখানে অনেকগুলো জিনিস খুলে দিতেই হচ্ছে। এখানে কড়াকড়ি করে মানুষকে দীর্ঘদিন ধরে ঘরে বন্ধ রাখা যাবে না। কারণ আমি তো মানুষকে খাবার দিতে পারছি না, আমি তার নিরাপত্তা দিতে পারছি না। এখন সবচেয়ে বেশি কি দরকার, এটা কিন্তু আমরা পারছি না। ভারত থেকে যারা আসছে তাদেরকে মোটামুটি সফলভাবে তাদেরকে কোয়ারেন্টাইন করা হচ্ছে, এবং যাদের মধ্যে লক্ষণ পাওয়া যাচ্ছে এবং পরীক্ষা করে আরটিপিসিআর পজিটিভ পাওয়া যাচ্ছে, তাদের সবাইকে কিন্তু আইসোলেশন নিশ্চিত করা হচ্ছে, হাসপাতালে নেওয়া হচ্ছে। এটাই নিয়ম কিন্তু, ফলে সংক্রমণটা নিয়ন্ত্রণ করা যায়। এই একই কাজটা কিন্তু দেশের ভিতরে যারা সংক্রমিত হচ্ছেন প্রতিদিন প্রায় ১৫০০, ২০০০ কিংবা কোনো কোনো দিন ১০০০-এর কাছাকাছি, সবাইকেই এই কাজটি করা দরকার। যারা সবচেয়ে খারাপ অবস্থা আছে তারা হয়তো হাসপাতালে যাচ্ছেন, শতকরা ৫-এরও কম, কিন্তু শতকরা ৯৫% যারা শনাক্ত হচ্ছেন, তাদেরকে এই ভারত থেকে আগত লোকদের যেভাবে ব্যবস্থাপনা করা হচ্ছে, আইসোলেশন, কোয়ারেন্টাইন, চিকিৎসা, এই সবাইকেই সেটা করা উচিত যারা দেশের অভ্যন্তরে শনাক্ত হচ্ছেন। এটা হচ্ছে সংক্রমণের একটা প্রত্যক্ষ উৎস। সে প্রত্যক্ষ উৎসকে আপনি যদি নিয়ন্ত্রণ না করেন,
তাহলে শুধুমাত্র যে অজানা উৎস থেকে বাঁচার জন্য আমরা স্বাস্থ্য বিধি মেনে চলবো, মাস্ক করবো, মাস্ক পরানো হচ্ছে আমাদের 2 নম্বর কাজ, অর্থাৎ অজানা উৎস থেকে বাঁচার জন্য। আর টিকা থেকে বাঁচার জন্য আমাদের কাজ করতে হবে, সেটা হচ্ছে তৃতীয়, অর্থাৎ ভবিষ্যৎ সংক্রমণ থেকে বাঁচার জন্য আমি টিকা দেব। কাজী প্রথমটি বাদ দিয়ে শুধুমাত্র দ্বিতীয়টি করলে কিন্তু আমরা সফলতা পাবো না। আমরা কেন পারছি না? যখন আমি যে সমস্ত ফোরামে আমি কথা বলি, যখন এই কথাটা বলি, তারা বলে, মোশতাক ভাই, আমাদের অত সক্ষমতা নেই এত লোকদেরকে বসিয়ে বসিয়ে খাওয়ানো। যারা ভারত থেকে আসছে তারা তো নিজেদের খরচেই অধিকাংশ হোটেলে থাকছে। এখন যারা 1,500 লোক প্রতিদিন শনাক্ত হচ্ছে, তাদের যদি আপনি 1200 লোককে প্রতিদিনকে খাওয়া দিতে হয়, তাহলে নিজের খরচে হোটেলে যেতে পারবে না। এদের অন্তত 500-700 লোক হচ্ছে প্রান্তিক মানুষ, যারা নিজের খরচে ঘরে বসে খাওয়ার সংগতি নেই, তাদেরকে বাইরে যেতে হয়। তাদের যদি করোনা পজিটিভ হয়, তারা যদি অল্প জ্বর থাকে বা লক্ষণ না থাকে, সে কিন্তু কাজের জন্য বাইরে যাচ্ছে। কাজে তাকে খাওয়া দেওয়ার, তাকে ঘরে রাখার ক্যাপাসিটি যদি সরকারের না থাকে, আপনি এখানে কি আশা করতে পারেন? এখানে এই সরকারের সক্ষমতা নেই, তাহলে কেন, কোথায়? আমাদের টাকা পয়সার অভাব, সাংগঠনিক দক্ষতার অভাব, নাকি গুরুত্ব দিচ্ছি না? আমরা মানুষের উপর দায়িত্ব দিচ্ছি মাস্ক পরার জন্য, মানুষকে মাস্ক সাপ্লাই দিতে হচ্ছে না। মানুষকে গুরুত্ব দিচ্ছি বা উপরে দিচ্ছি সাবান দিয়ে হাত ধোয়ার জন্য, তারা সরকারের পকেট থেকে সাবান কিনে দিতে হচ্ছে না। কিন্তু এই শনাক্ত হওয়া লোকদেরকে যদি আমি ঘরে রাখতে চাই, যারা নিম্ন আয়ের মানুষ, তাদেরকে 14 দিন খাবার দিতে হবে। যেভাবে হোটেলে রাখা হচ্ছে নিজ খরচে, এরা নিজ খরচে থাকতে পারবে না। এই সবগুলো এখানে আপনি টাকা খরচ করবেন কিনা, এটা আপনার সিদ্ধান্তের বিষয়, নীতি নির্ধারক সিদ্ধান্তের বিষয়। আমি মনে করি এখানে যদি আমি 5 টাকা খরচ করি, তাহলে আইসিইউতে লক্ষ লক্ষ টাকা খরচ থেকে আমি বাঁচতে পারি। এভাবে কিন্তু আমাদের যেতে হবে। কাজেই সংক্রমণ প্রতিরোধের জন্য আমাদের গুরুত্ব সবচেয়ে বেশি, এটা বারবার বলছি, আমরা চিকিৎসার ব্যবস্থা আমরা অবশ্যই করবো। সেটা হচ্ছে সংক্রমণ প্রতিরোধের যে দেয়াল, সেই দেয়ালকে ভেদ করে যারা অসুস্থ হবে তাদের জন্য আমি চিকিৎসা রাখবো নিশ্চয়ই। কাজে আমাদেরকে প্রথমেই প্রতিরোধে যদি জোর দেই, তাহলে আমরা সংক্রমণটা নিয়ন্ত্রণ করতে পারবো। এবং এটা অবধারিত ধরে নেওয়া যায়। আমি তৃতীয় ঢেউয়ের কথা এই জন্য বললাম, দেখুন, অফলাইনে কথা বলছিলাম স্যারদের সাথে, যে যখন উহান থেকে ভাইরাসটা ছড়িয়ে পড়লো সারা পৃথিবীতে, সবচাইতে বেশি সংক্রমণটা হলো ইউরোপে এবং আমেরিকাতে। তাহলে চীনের যে আর্থসামাজিক ব্যবস্থা, তার সাথে কিছুটা মিল আছে ইউরোপের এবং আমেরিকার। কিন্তু আমাদের দক্ষিণ এশিয়া, আফ্রিকা, আমাদের মতো দরিদ্র দেশের সাথে এটার মিল ছিল কম। এ যাবৎকাল এই সংক্রমণটা সবচেয়ে বেশি তাণ্ডব লীলা চালিয়েছে আমেরিকা এবং ইউরোপ মহাদেশে, এবং দক্ষিণ আমেরিকাতে ব্রাজিলে, সেটাও কিন্তু একটা মধ্য আয়ের দেশ। এই প্রথম ভারতে একটা নিম্ন আয়ের দেশে কিন্তু এই তাণ্ডব লীলা চালাবে ভাইরাসটা। অর্থাৎ ভাইরাসটা বদল হতে হতে এমন একটা ক্ষমতা অর্জন করেছে, তারা আমাদের মতো আর্থসামাজিক ব্যবস্থায় কিন্তু তারা একটা তাণ্ডব লীলা ঘটাতে সক্ষম হয়েছে। যেমনটি নিউ ইয়র্কে আপনার কত বছর হয়েছিল, উহানে হয়েছিল, ইটালিতে হয়েছিল। কাজী ভারতের মতো আর্থসামাজিক এবং দরিদ্র কাঠামোর দেশে যখন এই সংক্রমণটা কৃষকদেরকে হত্যা করতে পেরেছে, কৃষকদেরকে তারা মারা যাচ্ছেন এই ভাইরাসের সংক্রমণে, বাংলাদেশের কৃষক, বাংলাদেশের শ্রমিক, তারা কিন্তু মনে করতে পারে না আর যে আমাদের করোনা হবে না, কারণ আমাদের এই যাবৎ হয়নি। এ যাবৎ হয়নি বলে এখন হবে না, এই ধরনের আত্মতৃপ্তি ভোগার সুযোগ একেবারেই নেই। আমাদের পার্শ্ববর্তী ভারতে সেখানে যত বেশি দরিদ্র মানুষ মারা গেছে, এর আগে অন্য কোনো দেশে এত দরিদ্র মানুষ মারা যায়নি। ব্রাজিলে মারা গিয়েছিল। ব্রাজিলের শ্রমিকদের যে ইনকাম, তাদের যে আয়, সেটা আমাদের দেশের যারা মধ্যবিত্ত তাদের আয়ের সমান। কিন্তু ভারতের যারা দরিদ্র, বাংলাদেশের দরিদ্র প্রায় একই কাঠামোতে। কাজে দরিদ্র, আমি বলেছিলাম, দরিদ্র মানুষকে এখন করোনা ভাইরাস চিনেছে। কাজেই আমাদেরকে অত্যন্ত সাবধান থাকতে হবে, নাহলে কিন্তু আমাদের সামনে আরো অনেক বিপদ আসতে পারে। ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব লেনিন চৌধুরী, একটু ছোট্ট করে শুনতে চাই, যেটা ডক্টর মুস্তাক হোসেন বলছিলেন, যে এই যে ভাইরাসটি কিন্তু প্রতিনিয়ত রূপ বদল করছে। কখনো আমরা ইউকে ভেরিয়েন্ট, কখনো আফ্রিকান ভেরিয়েন্ট, এখন একদম পাশের দেশ ইন্ডিয়ান ভেরিয়েন্টের কথা শুনছি। এবং আমরা কিছুদিন আগে এমন কথাও শুনেছিলাম যে মানে সীমান্ত দিয়ে ইন্ডিয়ান ভেরিয়েন্ট বা বাংলাদেশে কেউ কেউ ঢুকেছে। এখন যদি তৃতীয় ঢেউ এবং সাথে এই ভয়ঙ্কর ইন্ডিয়ান ভেরিয়েন্ট মিলে,
তাহলে ওই যে যেটা মোস্তাক ভাইয়ের আশঙ্কা ছিল যে আসলে মানে যদি তৃতীয় ঢেউ সত্যি আসে এবং সাথে মানে ভয়ঙ্কর ভেরিয়েন্ট নিয়ে আসে তাহলে তো একটু বিপদটা একটু বেশি হয়। এইখানে আসলে মানে মানে আমি জানি যে অনেক কিছু করার নেই, তবুও মানে সাবধানতাটা কি আসলে? ধন্যবাদ। ঠিক এই জায়গাটায় যে কাজগুলো করা দরকার এখন পর্যন্ত আমরা সেটি করিনি। ইন্ডিয়ান ভেরিয়েন্ট হোক, ইউকে ভেরিয়েন্ট হোক অথবা সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট হোক, এদের বিরুদ্ধে আমার প্রথম প্রতিরোধের ব্যারিকেড হচ্ছে মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মানা। এই মাস্ক পরাটা, স্বাস্থ্যবিধি মানাটা কিন্তু প্রশাসনিক বিজ্ঞাপন প্রজ্ঞাপন নির্দেশ দেওয়া হয় না, মানুষকে যুক্ত করতে হয়। মানুষকে যুক্ত করার জন্য যে কাজগুলো এখন পর্যন্ত আমরা শুরু করিনি, যেমন বারবার আমরা বলছি পাড়ায় মহল্লায় এলাকায় গণ তদারকি কমিটি করা হোক, এই যে বিট পুলিশিং যারা করে, গ্রাম গ্রাম পুলিশ, বিট পুলিশ ইত্যাদি, এদেরকে যুক্ত করা হোক এবং গণপ্রতিনিধিদের যুক্ত করা হোক। একই সাথে নানা যে ধর্মীয় সামাজিক যে নেতা আছে তাদেরকে যুক্ত করে মানুষকে যুক্ত, মানে মানুষকে দিয়ে মাস্ক পরানোর কাজটা নিশ্চিত করা হোক। আর যেটাকে আমরা পাবলিক স্পেস বলি, সেখানে পুলিশ অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা মাস্ক পরার কাজটিকে তদারকি করুক। এই কাজটি হচ্ছে আমাদের একদম ফরজের মানে সবচেয়ে বড় ফরজ, অত্যাবশ্যকীয়। এই জায়গায় আমরা এখনো জোর দিইনি, এটি করা দরকার। এবং আরেকটি ব্যাপার, আমরা শুরুতে যে আলোচনাটা করেছিলাম, আমরা কিন্তু ভ্যাকসিন নিয়ে একটি সংকটে নিপতিত হয়েছি। খুব দ্রুত কিছু ভ্যাকসিন পেলেও সেটা কিন্তু খুব অল্প পরিমাণে হবে। সমস্ত মানুষকে ভ্যাকসিন দেওয়ার জন্য যে ভ্যাকসিন, সেটি পেতে আমাদের বেশ কয়েক মাস দেরি হয়ে যাবে। এবং এখানেও লক্ষ্যযোগ্য যে আমরা কিন্তু এখন পর্যন্ত ভ্যাকসিন দেওয়ার যে পরিকল্পনাটা করেছি, সারা দেশের 70-80% মানুষকে দেওয়ার কিন্তু পরিকল্পনা আমরা করিনি। সেটি করতে হলে আমাদেরকে প্রতিদিন 4 লাখের বেশি ডোজ ভ্যাকসিন দিতে হবে, সেটি আমরা করিনি। অতএব সেই ডোজে ভ্যাকসিন পেতে গেলে আমাদেরকে এই বছরের শেষ দিক পর্যন্ত, অর্থাৎ অক্টোবর নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেটি পাওয়ার আগ পর্যন্ত আমাদেরকে মাস্ক পরার উপরে সর্বতভাবে মনোযোগ দিতে হবে এবং আমাদের যা যা আছে সবকিছুকে জড়ো করে এই মাস্ক পরার ব্যাপারটা নিশ্চিত করতে হবে। এটা না করলে কিন্তু আমরা আসলে করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রথম ঢেউ গিয়েছে, দ্বিতীয় ঢেউ তো সফল হবো না, আর তৃতীয় ঢেউ আসলে তখন তো একটা মানে ম্যাসাকার অবস্থা তৈরি হবে। অতএব এই জায়গাটা জোর দিতেই হবে। জি জি, লেনিন চৌধুরী আপনাকে ধন্যবাদ। জনাব অধ্যাপক এম এ ফায়েজ, আমরা অনুষ্ঠান শেষ করব আপনার বক্তব্য দিয়ে। লেনিন চৌধুরী যেটা বলছিলেন যে মাস্ক পরা, আসলে আমরা জানি যে টিকার এখন একটু সংকট, কিন্তু টিকার সংকট যদি কেটেও যায় তাও বাংলাদেশের যে জনসংখ্যা, সেই জনসংখ্যার 70-80 ভাগ লোককে টিকা দিতে আসলে কয়েক বছর লাগবে। ফলে টিকাটা ঠিক বাস্তবতা না, টিকা একটা পার্ট, কিন্তু টিকা ছাড়া আমাদের আরও অনেক রকমের বাস্তবতা মানে রক্ষা কবচ তৈরি করতে হবে। কিন্তু এখন দেশে যেই লকডাউন বা যে নিষেধাজ্ঞা চলছে সেটা কালকে শেষ হয়ে যাবে, কিন্তু সারা জীবন তো আর এটা আসলে চালানো সম্ভব না। যেমন আজকে নৌযান পরিবহন শ্রমিকরা তাদের নৌযান চালানোর দাবিতে রীতিমতো বিক্ষোভ করেছে, বাস শ্রমিকরা নিয়মিত এটা করছে, কারণ তাদেরও তো পেট চালাতে হবে। সে জায়গায় আসলে নিউ নর্মাল লাইফের যে ধারণাটি, সেইটা আসলে কিভাবে জীবন বাঁচিয়ে জীবিকা বাঁচিয়ে আমরা সামনের দিনগুলিতে করতে পারবো? ধন্যবাদ। এটা একটা কঠিন বাস্তবতা। আমরা যতদিন এই প্যান্ডেমিক থেকে বের হয়ে আসতে না পারি ততদিন আমাদেরকে অব্যাহতভাবে, একটু আগে আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর লেনিন যেটা বলেছেন এবং আমাদের অন্যান্য সহকর্মীরা যেগুলি বলছেন তার সাথে দ্বিমত করার কোনো অবকাশ নেই। এটা অত্যন্ত মৌলিক বিষয়। এটা জনস্বাস্থ্যের সমস্যা, জনগণের সমস্যা, প্রত্যেকেরই সমস্যা। প্রত্যেকের সমস্যা যেহেতু প্রত্যেকেই অনুধাবন করতে হবে। যতক্ষণ আমরা অনুধাবন করতে না পারবো এবং অনুধাবন করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার, জনগণকে নিজেদেরকেই সম্পৃক্ত করতে হবে এবং জনগণকে এটা জনগণের মাধ্যমেই করতে হবে। উনাদেরকে সাথে নিয়ে যেভাবে উনাদেরকে সাথে নেওয়া যায়, যে পদ্ধতিতে নেওয়া যায়, এটা আমাদের কালচারাল, সামাজিক, আমাদের অ্যানথ্রোপোলজিক্যাল ওই বিষয়গুলি বিবেচনায় নিয়ে এটা এখনো শেষ হয়ে যায় নাই। এটা আমরা শুরু করি নাই, আমরা জোরদারভাবে শুরু করতে পারি নাই, বিভিন্ন কারণে হয়তো করা যায়নি, কিন্তু এটা কোনো বিকল্প নেই। এখানে অনেক বেশি ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই, এখানে অল্প ইনভেস্টমেন্ট, কিন্তু আমাদের এটা অব্যাহতভাবে করা, জোরদারভাবে করার জন্য এখন এটা গ্রাম বলি, শহর বলি, বস্তি বলি, ধনী বলি, দরিদ্র বলি, আপামর জনসাধারণ সবাই যতক্ষণ অনুবাদন করতে না পারবেন
ততক্ষণ আমরা শারীরিক দূরত্ব বলি, মাস্ক পরা বলি, হাত ধোয়া বলি, এবং ভ্যাকসিন যখন আসবে তখন ভ্যাকসিন দেওয়ার জন্য আগ্রহ বলি, এগুলো করা সম্ভব হবে না। এগুলো করতে গেলে, এগুলো করার জন্য আমাদেরকে মনে হয় কোভিড-19 যে আমাদের যেগুলো দুর্বলতা আছে, এই দুর্বলতাগুলির সাথে নিয়ে যে দুর্বলতাগুলিকে কাটিয়ে ওঠার জন্য অব্যাহতভাবে যেটাকে বলা হয় যে সোশ্যাল বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন, একটা সামাজিক পরিবর্তন, এটা 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 ব্যবহারিক পরিবর্তন, এই যে আমাদের দৈনিক যে আমাদের কর্মকাণ্ডের যে পরিবর্তন আনা দরকার, এই পরিবর্তন আনার জন্য যেভাবে সম্ভব অত্যন্ত দ্রুততার সাথে এটা পদক্ষেপ নেওয়া যায়। এবং আমরা এটা যেহেতু একটা খুব বেশি আমরা দেখার মতো কোনো পদক্ষেপ দেখছি না, এটা অব্যাহতভাবে জোরদার ভাবে করার জন্য আমরা সবাই আবেদন করছি। এবং মৌলিক বিষয় হিসেবে খুবই থ্যাংক ইউ স্যার। জি, থ্যাংক ইউ। জনাব ফয়েজের সংযোগটি একটু বিঘ্নিত হয়ে গেছে। আমরা এমনিতেও অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, টিকা আমাদের বাস্তবতা, চেষ্টা করতে হবে, কিন্তু বাস্তবতা না, সবাইকে টিকা দিতে অনেক সময় লাগবে। ফলে যতদিন আমরা সবাই সুরক্ষিত হওয়ার মতো অন্তত 70 থেকে 80% লোক টিকার আওতায় না আসছে, ততক্ষণ আমাদের প্রাথমিক টিকা হলো মাস্ক, সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি মেনে চলে আমাদের জীবন এগিয়ে নিতে হবে এবং সেভাবেই সবাইকে চলতে হবে। ফলে সবাই সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন, ভালো থাকবেন।